যারা লাইভে জয়েন করেছো আমাকে একটু কমেন্ট করে জানাবা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। আমাকে একটু কমেন্ট করে জানাবা ঠিকমতো দেখতে পাচ্ছ কিনা, শুনতে পাচ্ছ কিনা। ওয়ালাইকুম আসসালাম। আমার এর আগে 1B এর সাথে ক্লাস ছিল, তো ক্লাস আমি একদমই শেষ করতে পারি নাই, শেষ করতে দেরি হয়েছে। এই জন্য হচ্ছে তোমাদের সাথে ক্লাস শুরু করতে লেট হলো 24 মিনিট। হ্যাঁ, ম্যাথগুলো বুঝাই দিব। আগেই কমেন্ট করবা না, আগে হচ্ছে আমি স্পেশাল এক্সাম এবং রেগুলার এক্সামের সমস্ত প্রশ্ন 1 বাই 1 সলভ করে দিব, একটা একটা করে। কারণ এর আগে দেখছি যে তোমাদের কাছ থেকে কোয়েশ্চেন আমি যদি জিজ্ঞেস করি যে কার কোনটায় প্রবলেম বলো, তখন দেখা যায় ঘুরায় ফিরে সবাই সব প্রশ্নই বলে দেয়। এটার জন্য হচ্ছে আমরা এই আজকে থেকে আমি হচ্ছে তোমাদের কোনো আলাদা করে কারো কোনো কোয়েশ্চেনের নাম্বার শুনবো না, আমি একদম শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো একটা একটা করে বলে যাবো। কেমন? মনোযোগ দিয়ে দেখ। মহাবিশ্বের ভালো কথা, রেগুলার এক্সাম এবং স্পেশাল এক্সাম সলভ করার পরে আমরা কম্পেনিয়ন বুক লেটস প্র্যাকটিসের যত প্রশ্ন আছে সেগুলো নিয়ে বসবো। সেগুলো নিয়েও যদি কোনো প্রবলেম থাকে তার মানে সেগুলো নিয়ে এখন কথা বলার দরকার নেই, আমরা একটা একটা করে সবগুলোই টাচ করবো। কেমন? মহাবিশ্বের সম্প্রসারণ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? এডুইন হাবল। আমি বলছিলাম রেড শিফটিং এর মাধ্যমে উনি এটা আবিষ্কার করছিলেন। রেড শিফটিং, রেড শিফটিং মানে হচ্ছে বাংলা হচ্ছে লোহিত বর্ণ অপসারণ। মানে এই সমস্ত নক্ষত্র আমাদের কাছ থেকে দূরে চলে যায়, তাদের কাছ থেকে আমাদের কাছে শুধু লাল আলোটাই আসে। যেমন ধরো সূর্য যখন ডুবতে বসে তখন সূর্য আমাদের কাছ থেকে সবচেয়ে দূরে থাকে, তাই না? ওই সময় আমরা সূর্যকে লাল দেখি, কারণ দূর থেকে সবচেয়ে বেশি তরঙ্গ দৈর্ঘ্যের আলোই বেশি দূর দৌড়ায় যেতে পারে। কারণ লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি। মনে করি এটা হচ্ছে লাল আলো, এই যে লাল আলো, এটা তরঙ্গ দৈর্ঘ্য বেশি। লাল আলো এক লাফে বেশি দূর যায়। আর যেটা হচ্ছে নীল আলো, যার তরঙ্গ দৈর্ঘ্য কম, সেটা এক লাফে কম দূর যায়, কম কম দূর যায়। এখন মনে করো ম্যারাথন দৌড়ে সেই জিতবে, ম্যারাথন দৌড়ে সেই জিতবে যার ঠ্যাং লম্বা, তাই না? তার মানে যেহেতু সূর্য যখন সবচেয়ে দূরে থাকে তখন সূর্য থেকে আমাদের দূরত্ব এটা অনেকটা ম্যারাথন দৌড় দিয়ে পার করার মতো দূরত্ব আর কি। তো এই দূরত্ব পার করার জন্য অবশ্যই তোমার কি লাগবে? বড় ঠ্যাংওয়ালা লোক লাগবে। তার মানে যে দূরবর্তী নক্ষত্র তার কাছ থেকে আমাদের চোখে সবসময় কি আসবে? লাল আলো আসবে। তো এডুইন হাবল উনি প্রায় 9 বছর ধরে গবেষণা করে দেখলেন যে কিছু নক্ষত্র মানে প্রতিদিন লাল থেকে লালচে, তারপরে দিন আরো লাল, তারপরে দিন আরো লাল, লাল থেকে আরো লাল হয়েই যাচ্ছে। তো উনি বুঝলেন যেহেতু এই নক্ষত্রগুলো আমাদের কাছ থেকে দূরে চলে যাচ্ছে, তার মানে অবশ্যই অবশ্যই এগুলো থেকে লাল আলো আসতেছে, তাহলে আমরা বলতেই পারি মহাবিশ্বের প্রসারণ হচ্ছে। বোঝা যাচ্ছে আমার কথা? উত্তর হচ্ছে এডুইন হাবল, উনি এটা আবিষ্কার করছিলেন। এইবার কালের যারা যারা অন্যান্য কোয়েশ্চেন করতেছে, এখন এখন কোনো প্রশ্ন করবা না। আমি আগে রেগুলার এক্সাম স্পেশাল এক্সামের কোয়েশ্চেন সলভ করার পরে তারপরে হচ্ছে আমি তোমাদের আলাদা করে পার্সোনাল কোয়েশ্চেন গুলো শুনে শুনে সলভ করে দিব, ঠিক আছে? কালের সংক্ষিপ্ত ইতিহাস এই গ্রন্থের প্রতিপাদ্য বিষয় কি? এই গ্রন্থের প্রতিপাদ্য বিষয় হচ্ছে বৃহৎ বিস্ফোরণ তত্ত্ব বা বিগ ব্যাং থিওরি। কালের সংক্ষিপ্ত ইতিহাস আসলে হচ্ছে তোমার স্টিফেন হকিংস এর এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম এটার বাংলা নাম কালের সংক্ষিপ্ত ইতিহাস। বাংলায় বলা আছে তোমার, এটা নাম দেয়া আছে আর কি, যেটা উনি ওনার বইতে বিগ ব্যাং থিওরি সম্পর্কে কথা বলে গেছেন। তো বৃহৎ বিস্ফোরণ তত্ত্বের ব্যাপারে কথা বলে গেছেন। সূর্যকে কেন্দ্র করে উপবৃত্তাকার পথে কয়টি গ্রহ ঘুরছে? 8টা। সূর্যে প্রচুর পরিমাণে কোন গ্যাস বিদ্যমান? এখানে অপশনে কিন্তু যদি হাইড্রোজেন থাকে হাইড্রোজেনে দাগাইতে হবে, যদি হাইড্রোজেন না থাকে তখন হিলিয়াম দাগাইতে হবে। কারণ সূর্যের মধ্যে হাইড্রোজেন বর্তমানে পাওয়া যাচ্ছে 55%, হিলিয়াম পাওয়া যায় 45%, মানে কাছাকাছি আর কি। তাহলে হাইড্রোজেন, হাইড্রোজেন যদি কি না থাকে তাহলে আমার দাগাইতে হবে হিলিয়াম। এইবার তোমার হচ্ছে আকাশে অনেক সময় ছোট ছোট আগুনের গোলা ছুটতে দেখা যায়, এগুলোকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি উল্কা। অনেকেই ভুল করে ধূমকেতু দাগাই দিয়ে আসে, খুব সাবধান, আমি এখানে অপশন ইচ্ছা করে ধূমকেতু দেই নেই। ধূমকেতু এবং উল্কার মধ্যে ধূমকেতু হচ্ছে 76 বছর পর পর পৃথিবীতে আসে, যেমন হ্যালির ধূমকেতু। তার মানে ধূমকেতু যখন আমরা দেখি তখন ধূমকেতু আসলে আমরা দেখি এটা আলো দিচ্ছে, কিন্তু এটা আসলে জ্বলে পুড়ে শেষ হয়ে যাচ্ছে না। ধূমকেতু আসলে একটা ক্রিস্টাল, যেটা পানি মিথেন অ্যামোনিয়া দিয়ে বানায়, যেটা হচ্ছে তোমার মহাকাশে থাকে। মহাকাশে তো অনেক ঠান্ডা, তো এখানে একটা বরফের ক্রিস্টাল রূপ নিয়ে থাকে, এবং সেটা যখন সূর্যের বিপরীত দিকে থাকে তখন সূর্য থেকে যে আলোটা পড়ে ওইটার উপর, ওইটা আমরা দেখতে পাইলে তখন ওইটাকে আমাদের কাছে দেখতে আলোকিত বলে মনে হয়। ইটস লাইক চাঁদ যেমন আলো ছড়াচ্ছে, সূর্যের আলোটাকে রিফ্লেক্ট করতেছে, ধূমকেতু সূর্যের আলোকে রিফ্লেক্ট করে। আর উল্কা হচ্ছে কিছু গ্রহাণু যারা পৃথিবীর টানে পৃথিবীর বায়ুমণ্ডলে যখন ঢোকে তখন পৃথিবীর বায়ুমণ্ডলে যে অক্সিজেন ওগুলা ওই গ্রহাণুগুলাকে আগুনে পোড়ায় দিতে থাকে। তখনই আমরা দেখতে পাই যে উপর থেকে একটা তারা খসে পড়তেছে। এটা আসলে তারা না, এটা কোনো একটা গ্রহাণু, যারা মঙ্গল আর বৃহস্পতি গ্রহের মাঝখানে থাকে। এগুলো ছোট ছোট পাথরখণ্ড, বড় বড় হইতে পারে, সবচেয়ে বড়টা হচ্ছে
বাংলাদেশের সমান সাইজ, সেটার ব্যাসার্ধ হচ্ছে 350 কিলোমিটার, ওটার নাম হচ্ছে সেরেস। এই গ্রহাণুগুলা পৃথিবীর টানে পৃথিবীর দিকে ছুটে আসলে পৃথিবীর বায়ুমণ্ডলে ঢোকার সময় অক্সিজেন তাকে পোড়ায় দেয়, তখন আমরা তাকে জ্বলতে দেখি, এগুলাকে আমরা তখন বলি উল্কা। কেমন? আচ্ছা, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? 15 কোটি কিলোমিটার। এটা আমাদের বইতে কয়েকভাবে আছে। আমাদের বইতে এটাকে 1.496 10⁸8 কিলোমিটার এইভাবে দেওয়া আছে। আমাদের বইতে এটাকে 1.496 10⁻11 মিটার হিসেবে দেওয়া আছে। সবই আসলে একই কথা। আমাদের বইতে এইটার মান দেওয়া আছে 1 AU। AU মানে তুমি জানো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট বা জ্যোতির্বৈজ্ঞানিক একক। পৃথিবী থেকে সূর্যের যে গড় দূরত্ব, এটাকে আমরা আসলে 1 AU বলি। তার মানে সব প্রশ্নের একটাই উত্তর, 15 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? 15 কোটি। 1 AU কত? 15 কোটি। 15 কোটি মানে কি? এটা হিসাবে এত কিলোমিটারও হয়, হিসাবে এত মিটারও হয়, সেম কথাই। কেমন? আচ্ছা, এইবার তোমার হচ্ছে নিচের কোনটা সর্পিল গ্যালাক্সির উদাহরণ নয়? সর্পিল গ্যালাক্সির উদাহরণ নয়। আমি তোমাদের এটা বলছিলাম, গ্যালাক্সি মোট দুই প্রকার। গ্যালাক্সি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্বাভাবিক গ্যালাক্সি, স্বাভাবিক, আর একটা হচ্ছে রেডিও গ্যালাক্সি। রেডিও রেডিও গ্যালাক্সি মানে যে সমস্ত গ্যালাক্সির মধ্যে কোনো তারা থাকে না, শুধু এমন কিছু জিনিসপত্র থাকে যেগুলা রেডিও ওয়েভ নিঃসরণ করে, কোনো গ্রহ ট্রহ থাকে না। আর স্বাভাবিক গ্যালাক্সি হচ্ছে এমন গ্যালাক্সি যেগুলোর মধ্যে তারা আছে, ওই তারাগুলোর আন্ডারে আবার গ্রহ আছে, গ্রহগুলোর আন্ডারে উপগ্রহ আছে। যেমন ধরো আমাদের মিল্কি ওয়ে, আমাদের মিল্কি ওয়েতে প্রায় 10,000 কোটি তারা আছে। প্রত্যেকটা তারার কিছু আন্ডা বাচ্চা আছে যেগুলোকে আমরা গ্রহ বলি। যেমন ধরো মিল্কি ওয়ের মধ্যে একটা আন্ডা বাচ্চা হচ্ছে সূর্য, সূর্যের আবার 8টা আন্ডা বাচ্চা আছে, তাই না? এগুলো নিয়ে আমাদের সৌরজগৎ, ঠিক না? তো এই যে স্বাভাবিক গ্যালাক্সি গুলা, এগুলো আবার 3 ভাগে বিভক্ত। কিছু গ্যালাক্সিতে তারাগুলো এইভাবে ছড়ায় থাকে, এইভাবে, এগুলোকে আমরা বলি সর্পিলাকার গ্যালাক্সি। এগুলো আছে মোট 80%। ম্যাক্সিমাম গ্যালাক্সি এই টাইপের। তারপরে 18% গ্যালাক্সি ডিমের মতো, মানে তারাগুলো এইভাবে ছড়ায় থাকে ডিমের মতো, 18% গ্যালাক্সি। আর 2% গ্যালাক্সি হচ্ছে বেয়াদব, বে সাইজ, কোনো নিয়মকরণ মানে না, কখনো এমনি কখনো এমনি, তারাগুলো এইভাবে ছড়ায় ছিটে থাকে। এগুলো হচ্ছে বিষম আকৃতির গ্যালাক্সি। তাহলে মোট গ্যালাক্সি কয় প্রকার? 2 প্রকার। কি কি? স্বাভাবিক আর রেডিও গ্যালাক্সি। রেডিও গ্যালাক্সি কারা? যারা হচ্ছে যাদের মধ্যে নর্মাল তারা, নর্মাল গ্রহ থাকে না, এরা হচ্ছে শুধুমাত্র রেডিও ওয়েভ নিঃসরণ করে, এরা হচ্ছে রেডিও গ্যালাক্সি। আর স্বাভাবিক গ্যালাক্সি হচ্ছে তাদের মধ্যে যাদের মধ্যে তোমার তারা, গ্রহ উপগ্রহ সব থাকে। স্বাভাবিক গ্যালাক্সি 3 প্রকার সেই অনুযায়ী। কিছু গ্যালাক্সি তারা এইভাবে ছড়া থাকে, সেগুলোকে আমরা বলি সর্পিলাকার বা স্পাইরাল গ্যালাক্সি, এগুলো হচ্ছে 80%। কিছু গ্যালাক্সিতে তোমার তারাগুলো থাকে ডিমের মতো উপবৃত্তাকার, এগুলোকে আমরা বলি উপবৃত্তাকার গ্যালাক্সি, এগুলো হচ্ছে 18%। আর বাকি 2% হচ্ছে বেয়াদব, মানে বিষম গ্যালাক্সি। তো আমাদের যে গ্যালাক্সি মিল্কি ওয়ে, এটা সর্পিলাকার এবং এটার বাংলা নাম হচ্ছে আকাশগঙ্গা, এটাও সর্পিলাকার। আমাদের কাছাকাছি গ্যালাক্সির নাম হচ্ছে অ্যান্ড্রোমিডা, যেটা ইসাকসনের বইতে অ্যান্ড্রোসিডাও লেখা আছে, আসলে এটা অ্যান্ড্রোমিডা হবে। অ্যান্ড্রোমিডা, এটা বাংলা নাম হচ্ছে ধ্রুব মাতা, এটা সর্পিলাকার। আলফা সেন্ট্রাই হচ্ছে আমাদের গ্যালাক্সির মধ্যে আমাদের সূর্যের পরে সবচেয়ে কাছের নক্ষত্র। তো আলফা সেন্ট্রাই কোনো গ্যালাক্সি না, এটা নক্ষত্র। তার মানে উত্তর হচ্ছে বি। কেমন? এইবার তোমার হচ্ছে এই পর্যন্ত কয়টি কোয়াসার শনাক্ত করা হচ্ছে? ইসাকসের নিউডেশনের বইতে ডিরেক্টলি দেওয়া আছে 150টি কোয়াসার শনাক্তকরণ করা হচ্ছে। যারা যারা নিউডেশনের বই কিনো নাই, এটা অবশ্যই নিউডেশনের, ইসাকসের নিউডেশনের বই থেকে কিন্তু প্রশ্ন হয়। আমি কতদিন পিডিএফ এ তোমার হচ্ছে ক্লাস দেখাই দিয়েছিলাম তোমাদেরকে, যারা যারা ক্লাস করছো 1 এর এই গ্রুপে, দেখছো যে 150টা কোয়াসা শনাক্ত করা গেছে। সূর্য প্রতি সেকেন্ডে কত জুল শক্তি বিকিরণ করে, এটাও বই ডিরেক্ট লাইন। এবং এটা হচ্ছে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, এটা আমি সুন্দর করে হলুদ কালার করে দেখাই দিয়েছিলাম বইয়ের মধ্যে। উপবৃত্তাকার গ্যালাক্সির শতকরা কত ভাগ? 18 ভাগ। ওই যে বলছিলাম ডিমের মতো গ্যালাক্সি 18 ভাগ, আর তোমার ওই যে সাপের মতো গ্যালাক্সি হচ্ছে 80 ভাগ। এটা এখান থেকে প্রশ্ন করছি। এবার কোনটি মিথ্যা? বিগ ব্যাং এবং বিগ ক্রাঞ্চ পর্যায়ক্রমে সংঘটিত, এটা সত্যি। অনেকগুলো নক্ষত্রের সমাবেশে গ্যালাক্সি বলে, এটাও সত্যি। বিগ ক্রাঞ্চ অর্থ মহাসংকোচন, বিগ ব্যাং মানে মহাসম্প্রসারণ, আর বিগ ক্রাঞ্চ মানে মহাসংকোচন, এটাও সত্যি। বিগ ব্যাং এবং বিগ ক্রাঞ্চ এটাকে আমি এইভাবে দেখাইছিলাম যে বিগ ব্যাং হচ্ছে মহাসম্প্রসারণ মানে ছড়াবে, আর বিগ ক্রাঞ্চ হচ্ছে মহাসংকোচন মানে গুটাবে। এটাকে যদি বারবার করি দেখে মনে হবে একটা হার্ট কি করতেছে, পালস করতেছে। তো এটাকে বলা হয় পালসার থিওরি। তার মানে বিগ ব্যাং আর বিগ ক্রাঞ্চ মিলিতভাবে এদেরকে বলা হয় পালসার থিওরি। এখানে আমি দিচ্ছি সালফার থিওরি, তার একটা ভুল। আজকে তপন স্যারের বই থেকে কোনো প্রশ্ন করা হয়নি, সমস্ত প্রশ্ন ইসাক স্যারের বই এবং কম্পিনিয়ন বুক থেকে করা হয়েছে। মোবাইল ফোনটা দিয়ে মাথা পিটা ভেঙে ফেলবে একদম। কিন্তু মিথিলা তাবাসসুম বর্ষা আন্দাজে এসে বলতেছে তপন স্যারের বই থেকে প্রশ্ন করা হয়েছে, ফাজিল। সমস্ত প্রশ্ন ইসাক স্যারের বই এবং কম্পিনিয়ন বুক থেকে করা হয়েছে। কম্পিনিয়ন বুকে তো তপন এবং তোফাজ্জল স্যারের বই তো জোড়া লাগা একসাথে দেওয়া হয়েছে, তাই না? তাহলে কম্পিনিয়ন বুক পড়তে বলছি না ক্লাসের শেষে। যখন পরে বলবে আমি একটা বই লিখছি, আমার বই থেকে ভাইয়া প্রশ্ন করছে,
শুক্র গ্রহের কয়টা উপগ্রহ আছে? শুক্র গ্রহের কয়টা উপগ্রহ আছে এটার জন্য আমি ক্লাসে একটা চমৎকার ছন্দ দিয়ে পড়াই দিয়েছিলাম। ছন্দটা আমি আবার একটু হোয়াইট বোর্ডে লিখি, নাহলে ওই যে জ্ঞান পাপীরা এসে বলবে সব তপন স্যারের বই থেকে প্রশ্ন করছি। ইসাক স্যারের বই থেকে তো সব প্রশ্ন হয়, পাশাপাশি কি বলছি যে তপন এবং তোফাজ্জল স্যারের বইয়ের এক্সট্রা তথ্যগুলো লাগবে, সেগুলো হয় তুমি তপন তোফাজ্জল স্যারের বই থেকে গুছায় নিজে পড়ো, অথবা তুমি কি করো কম্পিনিয়ন বুক থেকে তপন তোফাজ্জল স্যারের অতিরিক্ত পড়াগুলো পড়ে নাও। কেমন? শোনো, আমি বলছিলাম এইভাবে, শূন্যে বস, শনিতে 10, বড়তে 12, এটা তপন স্যারের বই পড়া কম্পিনিয়ন বুকে ছিল এটা, তাই না? শূন্যে বস, শনিতে 10, বড়তে 12, তারপরে মনেতে 2, পাঁচেতে তুই, দুনিয়া ছাড়ো। এবং আমি বলছিলাম প্রত্যেকটা, কি দেখা যাচ্ছে না? ও দেখা যায় না? আচ্ছা আমি স্ক্রিন শেয়ার করি নাই, তাহলে আমি স্ক্রিন শেয়ার করি। এই যে এখন দেখতে পাবা, শূন্যে বস, শনিতে 10, বড়তে 12, মনেতে 2, পাঁচেতে তুই, দুনিয়া ছাড়ো। আমি বলছিলাম যে প্রত্যেকটা নাম্বার হচ্ছে উপগ্রহের নাম্বার, তার পাশের শব্দগুলা গ্রহের নাম বোঝায়। যেমন শূন্যে বস, এই ব দিয়ে বোঝাবে বুধ, আর এই স দিয়ে বোঝাবে শুক্র। তার মানে বুধ আর শুক্রের কোনো উপগ্রহ নাই। এখন দেখতে পাবা, এখন দেখতে পাবা। শনিতে 10 মানে শনির 10টা করে উপগ্রহ, বড়তে 12 মানে যেটা সবচেয়ে বড় গ্রহ, সবচেয়ে বড়টা কে? বৃহস্পতি। বৃহস্পতির গ্রহ কয়টা? 12টা। এখন জিকেতে মানে জেনারেল নলেজে বৃহস্পতির গ্রহ দেওয়া আছে 77টা। এটার ব্যাপারে আমি ক্লাসে ব্যাখ্যা দিয়েছিলাম, জিকে হচ্ছে অলওয়েজ আপডেটেড তথ্য দেয়, যেমন 77টা হচ্ছে রিসেন্ট, সামনে যদি আরো বাড়ে তাহলে তখন জিকেতে দেখবা আরো বাড়াই দিচ্ছে সেটা উপগ্রহের নাম্বার। ফিজিক্সের বই অনেক নন আপডেটেড। ফিজিক্সের বইতে আমাদের বইতে আমি ব্যাখ্যা দিয়েছিলাম যে আমাদের বইতে লেখা আছে যে অতি সম্প্রতি জন হুইলার কৃষ্ণ বিবর আবিষ্কার করেন। অতি সম্প্রতি মানে কত সালে? 1969 সালে। তাহলে যেই বইতে অতি সম্প্রতি মানে 1969, সেই বইতে বৃহস্পতির উপগ্রহ 12টা লেখা থাকবে, এতে কোনো অবাক হওয়ার মতো কিছু নাই। তো যদি প্রশ্ন আসে আমরা কেমনে বুঝবো জিকে থেকে আসছে নাকি ফিজিক্স থেকে আসছে? কেমনে বুঝবো? আমরা বুঝবো এইভাবে, যদি ফিজিক্স থেকে আসে অপশনে 12টার বেশি থাকবেই না, কারণ ফিজিক্সে 12টাই হাইয়েস্ট, 12টা দেখাই দিবা। আর যদি জিকে থেকে আসে তুমি দেখবা 12টার চাইতে বেশি অপশন আছে, তুমি দেখবে 77 অপশনের মধ্যে পাবে। কেমন? এরপরে মনেতে 2, ম মানে হচ্ছে মঙ্গল, আর নে মানে হচ্ছে নেপচুন। এদের কয়টা করে? 2টা করে। আর পাঁচেতে তুই, এটা বলছিলাম একটু নকশা করে পড়তে হবে। তুই মানে তুমি, তুমি মানে হচ্ছে, তুমি মানে কি? ইউ, তো ইউ রেনাস। কেমন? তাহলে ইউরেনাসের কয়টা করে? 5টা করে। আর দুনিয়া ছাড়া মানে পৃথিবীটা মনে রাখার কি দরকার? পৃথিবীটা তুমি জানোই একটাই, চাঁদ, তাই না? তাহলে শূন্যে বস, শনিতে 10, বড়তে 12, মনেতে 2, পাঁচেতে তুই, দুনিয়া ছাড়ো। শূন্য মানে বস মানে বুধ আর শুক্র, এদের কয়টা করে? একটাও নাই এদের উপগ্রহ। শনিতে 10 মানে শনির 10টা উপগ্রহ। বড়তে 12 মানে বৃহস্পতির সবচেয়ে বেশি, কয়টা? 12টা। মনেতে 2, ম মানে মঙ্গল, নে মানে নেপচুন, এদের কয়টা করে? 2টা করে উপগ্রহ। পাঁচেতে তুই, তুই মানে তুমি মানে ইউ রেনাস, তাহলে ইউরেনাস হচ্ছে কয়টা? 5টা। দুনিয়া ছাড়া মানে পৃথিবীটা পড়ার দরকার নেই। এটা হচ্ছে আমার ছন্দ, আর এটা হচ্ছে মনে রাখার সিস্টেম বলছিলাম। এখন তপন তপন সারলা কই? তাই বলে 12 কোথায় 77 কোথায় 12? এই শ্রাবণী দাস, তুমি কোথায় 77 কোথায় 12 এটা নিয়ে মেডিকেল ভর্তি পরীক্ষার হলে একটা প্ল্যাকার্ড নিয়ে যাবে, প্ল্যাকার্ডের মধ্যে লিখবা কেন 77কে 12 লেখা হইলো, এই আন্দোলন আমি মানি না, এই পড়া আমি পরীক্ষা দিব না। এটা নিয়ে তুমি 1 ঘন্টা হলের সামনে ধর্ণা দিবা। ধর্ণা দেওয়া মানে বুঝো না? খাওয়া দাওয়া না করে আমরণ অনশন, এটাকে বলে ধর্ণা দেয়া। কেমন? করবা, তারপরে দেখবা যে এটা মানে বই আপডেট করে কিনা। শোনো, এইবার আমাদের ছায়াপথের নাম নিচের কোনটি? আমাদের ছায়াপথের নাম হচ্ছে মিল্কি ওয়ে। তো মিল্কি ওয়ে মানে হচ্ছে কি? আকাশগঙ্গা। নিম্নের কোনটার কোনো প্রতিকণা নাই? এটা আমি সুন্দর করে ক্লাসে দাগাই দিছিলাম এবং বলে দিছিলাম যে মেসন, ভালো কথা, এখন যা যা কথা বলতেছি সব কিন্তু ইসাক স্যারের নতুন বই কিন্তু আছে, মানে মৌলিক কণার পুরো ব্যাপারটা 2020 সালের ইসাক স্যারের বইতে একদম চেঞ্জ করে দিছে। কেমন? তপন স্যারের বই সব পড়া ইসাক স্যারের বইতে কপি করে নিয়ে আসছে ইসাক স্যারের বই। তো মেসন এবং ফোটন এগুলোর কোনো প্রতিকণা নাই। আর গ্র্যাভিটনের প্রতিকণা গ্র্যাভিটন নিজেই। গ্র্যাভিটন এটা একমাত্র কণা যার অ্যান্টি ম্যাটার সে নিজেই। বাদ বাকি যত কণা আছে তাদের নামের আগে অ্যান্টি লাগাই দিলেই হয়, তাহলে তার অ্যান্টি ম্যাটার হয়ে যায়, মানে তার প্রতিকণা হয়ে যায়। যেমন ধরো ইলেকট্রনের অ্যান্টি ম্যাটার কি? অ্যান্টি ইলেকট্রন। অ্যান্টি ইলেকট্রনের সুন্দর বাংলা নাম আছে পজিট্রন, একই কিন্তু। প্রোটনের অ্যান্টি ম্যাটার কি? অ্যান্টি প্রোটন। নিউট্রনের অ্যান্টি ম্যাটার কি? অ্যান্টি নিউট্রন।
কেমন? মেসনের অ্যান্টিম্যাটার কি? নাই। ফোটনের অ্যান্টিম্যাটার কি? নাই। গ্র্যাভিটনের অ্যান্টিম্যাটার কি? অ্যান্টিগ্র্যাভিটন? না। গ্র্যাভিটনের অ্যান্টিম্যাটার গ্র্যাভিটন নিজে। কেমন? আচ্ছা, এইবার তোমার হচ্ছে মেসনের স্পিন কত? না, কোনটি লেপটন কণার অন্তর্গত? লেপটন কণার অন্তর্গত এটা মনে রাখতে বলছিলাম এটা দিয়ে, ইএমটি দিয়ে। লেপটন কণা 3 প্রকার। কি কি? ইএমটি। ই মানে কি? ইলেকট্রন। ইলেকট্রন। এম মানে কি? মিউন। টি মানে কি? টাউ। কেমন? এবং 3 প্রকার ছিল এবং আমাদের বইতে 6টা নাম দেওয়া ছিল। কি কি নাম? প্রত্যেকটা নামের আগে নিউট্রিনো লাগাই দিলেই হবে। একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে ইলেকট্রন নিউট্রিনো, একটা হচ্ছে ইলেকট্রন, একটা হচ্ছে ইলেকট্রন নিউট্রিনো। মানে ইলেকট্রন টাইপের 2টা কণা আছে, একটা ইলেকট্রন একটা ইলেকট্রন নিউট্রিনো। আবার মিউন টাইপের 2টা কণা আছে, একটা মিউন একটা মিউন নিউট্রিনো। আবার টাউ টাইপের 2টা কণা আছে, একটা টাউ নিউট্রিনো। কেমন? আচ্ছা, এইবার তোমার হচ্ছে কোন লেপটন কণাতে গেল? মেসনের স্পিন কত? মেসনের স্পিন হচ্ছে 0। এটা কেমনে বুঝিয়েছিলাম ক্লাসে? এটা বলছিলাম যে একটা নিউক্লিয়াসের ভেতর প্রোটন থাকে, নিউট্রন থাকে, যাদের জীবনকাল হচ্ছে অসীম, মানে তারা অনেক বছর ধরে বাঁচে, প্রোটন আর নিউট্রন। কেমন? তো মেসন কণা কোত্থেকে আসছে? আমরা জানি প্রোটন আর নিউট্রনের মধ্যে সবল নিউক্লিয় বল কাজ করে। সবল নিউক্লিয় বল, তাহলে প্রোটন নিউট্রনের মধ্যে যদি সবল নিউক্লিয় বল কাজ করে, আর সবল নিউক্লিয় বলের জন্য কোন কণা দায়ী? মেসন কণা দায়ী। তার মানে মেসন কণাটা কিভাবে কাজ করে? প্রোটন থেকে লাফ দিয়ে নিউট্রনের মধ্যে ঢোকে মেসন কণাটা। যখনই লাফ দিয়ে ঢোকে ওই সময় সবল নিউক্লিয় বল কাজ করে। তার মানে মেসন কণা এই আছে এই নাই, কিছুক্ষণ পরে পরে সে ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাহলে আমি জিজ্ঞেস করছিলাম যে কোন কণাটা ঘুরতে পারবে, যে আজীবন ধরে থাকবে নাকি যে ঝিলিক মেরে মেরে চলে যাবে? কে? যে আজীবন থাকবে সে ঘুরতে পারবে। যেহেতু প্রোটন নিউট্রন আজীবন ধরে থাকবে তাহলে প্রোটন নিউট্রন ঘুরতে পারবে। মেসন কণা যেহেতু শুরু হয়েই সাথে সাথে নিউট্রনের মধ্যে ঢুকে যাচ্ছে, তার মানে মেসন কণা ঘুরতে টাইমই পাবে না। তাহলে যেগুলো প্রোটন আর নিউট্রন এগুলার স্পিন থাকবে, এগুলার স্পিন শূন্য না। তার মানে প্রোটন নিউট্রনের স্পিন শূন্য না, আর মেসনের স্পিন কত? শূন্য। ঈশ্বর কণা কোনটি সমন্বয়ে গঠিত? হিগস বোসন কণা। এটা আমি দেখছি অনেকেই প্রশ্ন করছে। ভালো কথা, খুব মাথায় মনোযোগ দিয়ে খেয়াল করবা। একটা হচ্ছে হিগস বোসন ক্ষেত্র, একটা হচ্ছে হিগস বোসন কণা। আমি কালকের ক্লাসে বলছিলাম হিগস বোসন ক্ষেত্রের কোনো ভর নাই। হিগস বোসন ক্ষেত্র হচ্ছে যেটা পুরো দুনিয়া জুড়ে ছড়ায় আছে। হিগস বোসন ক্ষেত্রের মধ্যে কোনো কণা ঢুকলে সেই কণা ভর লাভ করে। তার মানে হিগস বোসন ক্ষেত্রের নিজের ভর নাই, বা সে আরেকজনকে ভর দিতে পারে। এই ভর সে কিভাবে দেয়? হিগস বোসন কণার মাধ্যমে দেয়। তাহলে হিগস বোসন কণার কিন্তু ভর আছে, হিগস বোসন ক্ষেত্রের কোনো ভর নাই। এবং যেহেতু এই ব্যাপারটা আসলে দেখে মনে হচ্ছে যে ওই যে আমরা সৃষ্টির শুরুতে আমরা কি বলি, আমাদের স্রষ্টা আমাদের আল্লাহ, উনি হঠাৎ করে ওনার মনে হলো যে উনি কিছু সৃষ্টি করবেন, উনি বললেন হয়ে যাও, সব হওয়া শুরু হইলো। এটা দেখতে অনেকটা তার মতোই লাগতেছে, যে একটা কিছু যে আল্লাহ পুরো দুনিয়া জুড়ে হঠাৎ করে বস্তু সৃষ্টি করা শুরু করলেন। মানে কি? ভর নাই, ভর সৃষ্টি করা শুরু করলেন। তাহলে আমি বলতে পারি হিগস বোসন ক্ষেত্র এটা আসলে ঈশ্বর ক্ষেত্র, এবং এটাই পুরো দুনিয়া জুড়ে ছড়ায় আছে। তাহলে আমি বলতে পারি ঈশ্বর ক্ষেত্র বা হিগস বোসন ক্ষেত্র এই একটা তাত্ত্বিক বল ক্ষেত্র, মানে এটা একটা থিওরিটিক্যাল ব্যাপার, এটা আমরা এখনো প্রমাণ করতে পারিনি, আমরা শুধু থিওরি আন্দাজ করছি। এই তাত্ত্বিক বল ক্ষেত্র পুরা পৃথিবী জুড়ে, মানে সরি পুরা মহাবিশ্ব জুড়ে ছড়িয়ে আছে। এবং এটা কি করে? এটা নিজের কোনো ভর নাই, এটা বস্তুর মধ্যে ভর প্রদান করতে পারে। কিসের মাধ্যমে? হিগস বোসন কণার মাধ্যমে। যেহেতু ওই ক্ষেত্রের নাম ঈশ্বর ক্ষেত্র, হিগস বোসন কণাকে আমি বলবো ঈশ্বর কণা, তাই না? আচ্ছা, এইবার তোমার হচ্ছে কোন কণা বলের আদান প্রদানে ব্যবহার করা হয়? আমরা পড়ছিলাম যে টোটাল কণা হচ্ছে 2 প্রকার। মহাবিশ্বের সকল কণা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে তোমার ফার্মিয়ন, একটা হচ্ছে বোসন। ফার্মিয়ন একটা হচ্ছে বোসন। ফার্মিয়ন মানে কারা? যারা হচ্ছে বস্তু কণা। আর বোসন মানে কারা? এমন কণা যারা যারা হচ্ছে বলের আদান প্রদানে ব্যবহার করা হয়। বলের আদান প্রদানে, যেমন ধরো গ্র্যাভিটন, এটা একটা বোসন কণা, কারণ এটা মহাকর্ষ বলের আদান প্রদানে ব্যবহার করা হয়। যেমন ধরো ফোটন, এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বলের জন্য আদান প্রদান হয়, তাই না? তারপরে তোমার হচ্ছে মেসন, এটা হচ্ছে সবল নিউক্লিয় বলের জন্য আদান প্রদান হয়। তারপরে তোমার নিউট্রিনো, দুর্বল নিউক্লিয় বলের জন্য আদান প্রদান হয়। এগুলো হচ্ছে বোসন কণা। আর বস্তু কণা কোনগুলো? যেগুলো দিয়ে বস্তু তৈরি হয়, ফর এক্সাম্পল ইলেকট্রন, ফর এক্সাম্পল প্রোটন, ফর এক্সাম্পল নিউট্রন। কেমন? আচ্ছা, তো তোমার এরপরে হচ্ছে কোয়ার্ক এক প্রকার কি? কোয়ার্ক হচ্ছে এক প্রকার ফার্মিয়ন। কারণ বস্তু কণাগুলো 2 ভাগে ভাগ করা যায়। বস্তু কণাগুলো 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কোয়ার্ক আর একটা হচ্ছে তোমার কি? লেপটন।
লেপ্টন কারা? যারা ইলেকট্রন তারাই হচ্ছে লেপ্টন, এরা নিউক্লিয়াসের বাইরে থাকে। আর কোয়ার্ক দিয়ে কি তৈরি হয়? কোয়ার্ক গুলা জোড়া দিয়ে আমরা কি পাই? আমরা পাই হচ্ছে হ্যাড্রন। হ্যাড্রন মানে কারা? যারা নিউক্লিয়াসের ভেতরে থাকে। নিউক্লিয়াসের ভেতরে কে কে থাকে? প্রোটন আর নিউট্রন আর মেসন থাকে। এরাই হচ্ছে আসলে কি আমার হ্যাড্রন। কেমন? তাহলে ফার্মিয়ন কোয়ার্ক আসলে এক প্রকার ফার্মিয়ন। মেসন আর মোসন কি সেগুলা? মোসন বলে কিছু নাই। মোসন কই থেকে পাইছো কিমন খান? এক্সাম কেমন হলো ফ্রেন্ডস? অনেক ভালো হয়েছে এক্সাম ফ্রেন্ডস। তোমার এক্সাম কেমন হয়েছে আমাকে জানাও। হ্যাঁ, এক কাজ করো, তুমি বাসার সামনে একটা পোস্টার টানাও যে আমার এক্সাম আজকে অনেক ভালো হয়েছে। লোকজন যা আশা করতে করতে তোমাকে জিজ্ঞেস করতে পারে এক্সাম কেমন হলো ফ্রেন্ডস। বারবার উত্তর দিতে হবে না। সূর্যের ঘটনা দিগন্তের ব্যাসার্ধ কত? এটা নিয়ে অনেকেই প্যাচ লাগাইছে। সূর্যের ব্যাসার্ধ হচ্ছে তোমার 7 লাখ কিলোমিটার। সূর্যের ব্যাসার্ধ 7 লাখ কিলোমিটার, বা ব্যাস হচ্ছে 14 লাখ কিলোমিটার। কেমন? কিন্তু সূর্যের ঘটনা দিগন্তের ব্যাসার্ধ হচ্ছে 3। ঘটনা দিগন্তের ব্যাসার্ধ মানে সূর্যকে ব্ল্যাক হোল যদি বানাইতে চাই তাহলে সূর্যকে চাপতে 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 3 কিলোমিটার ব্যাসার্ধে নিয়ে আসতে হবে, তখন সূর্য ব্ল্যাক হোল হয়ে যাবে। তো ব্ল্যাক হোল হওয়ার জন্য সূর্যের প্রয়োজনীয় ব্যাসার্ধ কত? 3 কিলোমিটার। এটা হচ্ছে সূর্যের ঘটনা দিগন্তের ব্যাসার্ধ। তো নর্মাল ব্যাসার্ধ বলে 7 লাখ কিলোমিটার, আর ঘটনা দিগন্তের ব্যাসার্ধ বলে 3 কিলোমিটার। কেমন? এইবার রেগুলার এক্সাম। মহাবিশ্ব ধসেও পড়বে না, আবার অনন্তকাল প্রসারিতও হবে না, এটাকে আমরা বলি সমতল মহাবিশ্ব মডেল। সূর্যের মতো তারাদের জীবনকাল কয় বছর? 10,000, সরি 1,000 কোটি বছর। 1,000 কোটি বছর মানে হচ্ছে 10⁻10। আচ্ছা, এইবার ধূমকেতু তৈরিতে কোনটি ভূমিকা রয়েছে? মিথেন। আমরা জানি মিথেন, অ্যামোনিয়া আর পানি, এই তিনটা মিলে ধূমকেতু হয়। নীহারিকা গ্যাস পিণ্ডের কত শতাংশ হিলিয়াম? এটা মনে রাখার সিস্টেম বলছিলাম এইভাবে। নীহারিকার কি থাকে? হাইড্রোজেন থাকে, হিলিয়াম থাকে, অন্যান্য মৌল থাকে। হাইড্রোজেন থাকে, হিলিয়াম থাকে, অন্যান্য মৌল থাকে। মনে রাখতে হবে কিভাবে? অন্যান্য মৌল অলওয়েজ 5%। হাইড্রোজেন যদি 50 থাকে তাহলে হিলিয়াম থাকবে কত? 45। তাহলে 50 45 5 মিলে হলে 100। আবার হাইড্রোজেন যদি থাকে 75, তখন হিলিয়াম থাকবে কত? 20, আর অন্যান্য গুলা 5। বুঝা যাচ্ছে? 100 মিলানোর উপায়। তাহলে হাইড্রোজেন থাকবে কত থেকে কত? 50 থেকে 75। হিলিয়াম থাকবে কত থেকে কত? 20 থেকে 45। অন্যান্য মৌল থাকবে কয় পার্সেন্ট? 5%। তাহলে কি চাইছে এখানে? হিলিয়াম চাইছে। তাহলে 20 থেকে 45। কেমন? সমতল মহাবিশ্বের জন্য কোনটা সঠিক? আমরা এটা পড়ছি যে রো রো গ্রেটার দেন রো সি বা ওমেগা গ্রেটার দেন 1, এটা হলো তোমার কি কিয়ামত। মানে হচ্ছে ওই যে প্রসারণ প্লাস সংকোচন দুইটাই হবে। প্রসারণ প্লাস সংকোচন দুইটাই হবে। এটাকে আমরা বলি আবদ্ধ মহাবিশ্ব। আবদ্ধ। আর রো লেস দেন রো সি বা ওমেগা লেস দেন 1, এটা হচ্ছে উন্মুক্ত মহাবিশ্ব, ওই যে আনন্দ আনন্দ, তাই না? আরেকটা হচ্ছে তোমার রো ইকুয়াল টু রো সি বা ওমেগা ইকুয়াল টু 1, এটা হচ্ছে সমতল মহাবিশ্ব। মনে আছে? তাহলে আমার সমতল মহাবিশ্বের জন্য হচ্ছে ওমেগা ইকুয়াল টু 1 সঠিক, উন্মুক্তের জন্য ওমেগা লেস দেন 1 সঠিক। কোন জোড়াটি মিথ্যা? এটা আমরা ওই ছন্দ দিয়ে পড়তে পারি। ছন্দ দিয়ে যে বুধের উপগ্রহ নাই। 8 নাম্বার, মহাবিস্ফোরণের 10 লাখ বছর পর তাপমাত্রা কত হয়? থিওরি 3000, এটা ক্লাসে পড়াই দিয়েছিলাম। তারপরে নিম্নের কোন জোড়াটি সঠিক নয়? কোন জোড়া সঠিক নয়? বিস্ফোরণের ইমিডিয়েট পরপর ছিল ইলেকট্রন পজিট্রন, এটা সঠিক। 3 মিনিটের মাথায় তৈরি হয়েছে নিউক্লিয়াস, এটাও সঠিক। 2 সেকেন্ডের মাথায় ইলেকট্রন প্রোটন ফোটন ছিল, ইলেকট্রন প্রোটন নিউট্রন ফোটন ছিল, নিউট্রিনো ছিল না, তাহলে এটা সঠিক না, এটা উত্তর। নিচের কোনটি ধূমকেতু তৈরি হয় না? পানি, মিথেন, অ্যামোনিয়া, এই তিনটা থাকে, কার্বন ডাইঅক্সাইড থাকে না, এটা ধূমকেতুর মধ্যে থাকবে না। মহাবিশ্বের পরিণতি সম্পর্কে কয়টা মডেল আছে? 3টা মডেল আছে। 3টা না মডেল? এইবার মহাবিশ্বের পরিণতি নিয়ে মডেল কোনটা? সবগুলাই, উন্মুক্ত, সমতল আর হচ্ছে আবদ্ধ, সবগুলাই। উন্মুক্ত মহাবিশ্ব মডেলে মহাবিশ্বের পরিণতি নিম্নের কোনটি সঠিক? এই ব্যাপার নিয়ে অনেকেই প্রশ্ন করছে, আমি দেখলাম যে ভাইয়া একবার বইতে লেখা আছে যে উন্মুক্ত মহাবিশ্ব মডেলে মহাবিশ্ব প্রসারিত হবে না, ধসেও পড়বে না। আরেকবার লেখা আছে ধীরে ধীরে প্রসারিত হবে। আসলে কোনটা সঠিক এটা আমি একটু বলে দিচ্ছি। আমি একটু একটা স্ক্রিন শেয়ার করি, যে তোমার বইয়ের পিডিএফটা শেয়ার করি, তাহলে আমি তোমাকে ভালো করে বুঝায় বলতে পারবো।
2 নাম্বারটা কত পেজে আছে? কোন 2 নাম্বার? রেগুলার এক্সামের 2। রেগুলার এক্সামের 2 দাগায় দিছিলাম, অশিক্ষিত করে নাই। রেগুলার এক্সামের 2 দাগায় দিছিলাম, এই যে 798 নাম্বার পেজ, পিডিএফ এর একদম নিচে। সূর্যের মতো আকারের তারাদের জীবনকাল মোটামুটি 10 to the power 10 বছর। 15 নাম্বার কোথায় আছে? একটাও পড়াশোনা করে নাই। 15 নাম্বার তো এখনো যাই নাই। দাও 15 নাম্বার কথা পরে বলতেছি। এই যে দেখো, এইখানে প্রথমে বলছে একদম গাঢ় কালার করে বলে দেয়া আছে সমতল মহাবিশ্ব ধ্বংস হয়ে পড়বে না, অনন্তকাল প্রসারিত হবে না। এই কথাটা ভালো করে খেয়াল করো। তার মানে আমাদের বইতে গাঢ় কালার করে বলে দেয়া আছে সমতল মহাবিশ্বে কি হবে না, ধ্বংস হয়ে পড়বে না, অনন্তকাল প্রসারিত হবে না। এটা হচ্ছে মেইন ট্যাগ লাইন। কিন্তু আবার আমাদের বইতে বলছে একটু নিচের দিকে যে অনন্ত মহাবিশ্বের মধ্যে মানে সমতল মহাবিশ্বের মধ্যে কি হবে, এই দেখো, প্রসারণ মহাকর্ষীয় আকর্ষণ অপেক্ষা একটু বেশি হবে, সামান্য বেশি। ফলে প্রসারণ একবারে না থেমে খুব ধীরে ধীরে ঘটবে এবং অনন্তকাল প্রসারণ ধীর গতিতে চলবে। ধীর গতি, এই শব্দটা খেয়াল রেখো, ধীর গতি। এটাকে কিন্তু আমি হ্যান্ড নোটের মধ্যে মার্কও করে দিয়েছিলাম। তার মানে এখন প্রশ্ন কোন জায়গা থেকে হয়েছে আমি বুঝবো কিভাবে? যদি ওই তোমার গাঢ় কালার করা ট্যাগলাইন থেকে প্রশ্ন হয়, তাইলে প্রশ্ন কখনোই ধীর গতি কথাটা থাকবে না। যদি বলে যে সমতল মহাবিশ্ব অনন্তকাল ধরে প্রসারিত হবে নাকি হবে না, হবে না। অনন্তকাল ধরে প্রসারিত হবে না। যদি এটা বলে সমতল মহাবিশ্ব ধীর গতিতে অনন্তকাল প্রসারিত হবে কিনা, ধীর গতি আছে তাহলে প্রসারিত হবে, কারণ এটা খুবই খুবই স্লোলি বড় হবে। এটা অনেকটা যে আমি তোমাকে বললাম রুটি বেলার মতো। তুমি যদি একটা রুটি যদি খুবই স্লোলি অল্প অল্প করে যদি বড় করো, তাহলে এটা কিন্তু রুটিটা একদম ফ্ল্যাট হবে, সুন্দর শেপের হবে, যদিও সেটা আমাদের অনেকের হয় না। কেমন? তো ধীর গতি থাকলে অনন্তকাল প্রসারিত হবে, এই কথাটা সত্যি হবে। আর যদি ধীর গতি কথাটা না থাকে, তাহলে অনন্তকাল প্রসারণ ব্যাপারটা সমতল মহাবিশ্বের জন্য সত্যি হবে না। আমি বুঝতে পারছি আশা করি। এটা আমি হ্যান্ড নোটের মধ্যে মার্ক করে দিয়েছিলাম যে ধীর গতি কথাটা থাকলেই তুমি শুধুমাত্র অনন্তকাল প্রসারণ দিতে পারবা, দিতে পারবা না। আচ্ছা, এইবার তোমার হচ্ছে দাঁড়াও, পরবর্তী প্রশ্নে যাই। মহাবিশ্বে মৌলিক উপাদানের অন্তর্ভুক্ত নয় কোনটা? গ্রহ উপগ্রহ। বাকি তিনটা মৌলিক উপাদানের অন্তর্ভুক্ত। এবং প্ল্যাঙ্ক তাপমাত্রা কোনটি? এইটা নিয়ে দেখছি কোয়েশ্চেন করছে, প্ল্যাঙ্ক তাপমাত্রা কোনটা? যে ভাইয়া ইসাক স্যারের বইতে প্ল্যাঙ্ক তাপমাত্রা দেয়া 10 to the power 32 ডিগ্রি সেলসিয়াস, তপন স্যারের বইতে প্ল্যাঙ্ক তাপমাত্রা দেয়া 10 to the power 32 কেলভিন, কোনটা দাগাবো? বা দুইটা দুই ধরনের কেন? বা হচ্ছে 273 তো যোগ করলো না, 273 তো হ্যাঁ, এই তোমরা কি কি এরকম করতেছো কেন? হ্যাঁ, মন খারাপ করো না, সরি বললেও সবাই হাসছে। আরে সবাই তোমার সাথে জাস্ট একটু মজা নিচ্ছে, জীবনে অনেক মজার দরকার আছে, তাই না? জীবন অনেক বোরিং না? লাইফ ইজ বোরিং। জীবনকে আনন্দময় করার জন্য একটু একটু মজা নেওয়াই যায়। তো তুমি একটু কমেন্ট করে মজা নিছো, তোমার সাথে সবাই আবার পাল্টা মজা নিচ্ছে, এটা নিয়ে মন খারাপ করার কিছু নাই। কেমন? শোনো, প্ল্যাঙ্ক তাপমাত্রা কোনটি? 10 to the power 32 নাকি 10 to the power 32 সেলসিয়াস না কেলভিন, কোনটা হবে? তো আমি বললাম যে কি সমস্যা, বলে ভাই দেখেন সেলসিয়াসকে তো কেলভিন বানাইতে গেলে 273 যোগ দিতে হয়, 273 তো যোগ দিল না। তখন আমি ওকে বললাম, স্টুডেন্টকে বললাম যে দেখো 10 ডিগ্রি সেলসিয়াস মানে 283 কেলভিন। কি করছি? 273 যোগ করছি। এই যে যোগ করছো, এটা বোঝা যাচ্ছে ইফেক্টটা, কারণ 10 ডিগ্রি অনেক ছোট, তাই না? কিন্তু 10 to the power 30 ডিগ্রি সেলসিয়াস এটা মানে একের পর 32টা শূন্য, একের পর 32টা শূন্য, এত বড় যে 273 যোগ করলে বেশি কিছু যায় আসে না। যেমন ছোটবেলায় ধরো আমরা আর আমাদের সিবলিং, বড় ভাই বা ছোট ভাই বা বড় বোন বা ছোট বোন, এদের মধ্যে আমাদের ঈদের বকশিস নিয়ে একটা মারামারি হইতো, যে আমি পাইছি 20 টাকা, মামা আমাকে 20 টাকা দিছে, তোরে কয় টাকা দিছে? দেখা যেত বোন একটু বাড়ায় বলতো আমাকে মামা 50 টাকা বকশিস দিছে। তো সে তোমার চেয়ে 30 টাকার বড় লোক, তোমার 20 টাকা তার 50 টাকা, সে তোমার চেয়ে 30 টাকার বড় লোক ঈদের দিনের বকশিস পেয়ে। এখন মনে করো তোমার বয়স হচ্ছে 30, তোমার বোনের বয়স 30, মনে করো তুমি এখন বিলিয়নিয়ার, সাপোজ ধরো তোমার এখন ব্যাংকে 1 কোটি টাকা আছে। এখন তোমার বোন বললো আমার কাছে 1 কোটি 30 টাকা আছে, সে এখন তোমার চেয়ে ঘোড়ার ডিমের বড় লোক। 1 কোটি টাকার চেয়ে 30 টাকা তো খুব বেশি বড় কিছু না, তাই না? তার মানে তুমিও এখন কোটিপতি, তোমার বোনও এখন কোটিপতি, ডিফারেন্স নাই কোনো। তেমনি ভাবে এটা সেলসিয়াসও সঠিক, কেলভিনও সঠিক, কারণ টেম্পারেচার অনেক বেশি। পরীক্ষা যে কোনো একটা একক আসবে, দেখো এখানে সবই কেলভিন 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 আসছে।
সেলসিয়াস কেলভিন একসাথে অপশনে আসবে না, কেমন? এটা গেল। এইবার 16 নাম্বার, এটা আমি একটু আগে দেখাইছি পারি। 17 নাম্বার আমি বলছিলাম যে যখন বিস্ফোরণ হবে তখন একটা ঝিলিক মারবে, এটাকে আমরা বলি বিকিরণ। বিকিরণ মানে আলো না, আলো আসতে 2 সেকেন্ড সময় লাগবে, তাহলে মহাবিস্ফোরণে 2 সেকেন্ড পর কিছু প্রোটন ভেঙে আলো তৈরি হয়, মানে ফোটন তৈরি হয়। 18 নাম্বার, এটা ম্যাথ, এটা দেখানোর দরকার আছে, এটার ব্যাপারে বলি। সেটা হচ্ছে যে তোমার সূত্র হচ্ছে v equal to hd, তোমাকে এমন ভ্যালুই দিবে যেগুলো তুমি মুখে মুখে ক্যালকুলেট করতে পারবা দশমিক ছাড়া। যেহেতু h এর মান ফিক্সড না, আমাদের বইতে h এর মানটা ফিক্সড বলে দেয় নাই, এই জন্য অঙ্কের মধ্যে অবশ্যই অবশ্যই h এর মান উল্লেখ করা থাকবে। অঙ্কের মধ্যে h এর যে মান উল্লেখ করা থাকবে সেটাকে ব্যবহার করতে হবে। দেখো আমার এখানে বলছে পৃথিবী থেকে কুয়াশাটি এত কিলোমিটার পার সেকেন্ড বেগে সরে যাচ্ছে। মাথায় রাখবা তুমি এই একক কখনোই এসআই এককে আনবা না, যা আছে তাই ব্যবহার করবা। পৃথিবী থেকে কুয়াশাটির দূরত্ব কত, তো ডি এর মান চাইছে, আমরা বলতে পারি ডি সমান সমান ভি বাই এইচ, সমান বসাই, ভি এর মান হচ্ছে 288 কিলোমিটার পার সেকেন্ড, একক সহ লিখলাম, কেমন? আর এইচ এর মান হচ্ছে 72 কিলোমিটার পার সেকেন্ড পার এমপিসি, পার এমপিসি। তুমি খেয়াল করে দেখো এই 72 আর 288 ইজিলি কাটাকাটি যায়, 4 বার যায়, 4, তাহলে 4 লিখলাম। এই কিলোমিটার পার সেকেন্ড কাটাকাটি, এমপিসি একে তো ভগ্নাংশের নিচে আছে, আরেকটা বাইয়ের তলায় আছে, মানে সে 2 বার ভগ্নাংশের তলায়, তার মানে আলটিমেটলি সে কি হয়ে যাবে, ভগ্নাংশের উপরে চলে যাবে, এটা হচ্ছে 4 এমপিসি, একবারে চলে আসছে, কেমন? আচ্ছা, তো এটা গেল। এইবার সমতল মহাবিশ্ব মডেল, তুমি দেখো সমতল মহাবিশ্ব মডেল, এই যে এ নাম্বারটা সঠিক কেন হইল না, কারণ এ নাম্বারে ধীর কথাটা উল্লেখ নেই। যদি এখানে থাকতো যে মহাবিশ্ব ধীর গতিতে অনন্তকাল ধরে প্রসারিত হবে, তাহলে এ নাম্বারটা সঠিক হইতো, তখন হয়তো ডাবল উত্তর চলে আসতো। কিন্তু এটা ধীর গতি বলা নাই, এর উত্তর হচ্ছে অবশ্যই বি, যে হ্যাঁ এটা কখনো ধসে পড়বে না, কেমন? 20 নাম্বার, হাবল বিধি অনুসারে অপসারণ বেগের মান তাদের দূরত্ব কি সমানুপাতিক, আমরা জানি ভি সমান সমান এইচ ডি, তাহলে ভি সমানুপাতিক হচ্ছে ডি, তাই না? আচ্ছা, এইবার প্রথম পরমাণু সৃষ্টি হয় কখন? ওই যে ইলেকট্রন গুলো বেয়াদব ছিল, সাথে সাথে ঘুরতে চাইতো না, 7 লাখ বছর পর লোভ লালসা দেখায় ঘোরানো হয়েছে, মনে আছে? বলছিলাম যে ইলেকট্রন সাথে সাথেই ঘুরতো, টেম্পারেচার বেশি ছিল বলে সাথে সাথে ঘুরতে পারে নাই, সময় লাগছে 7 লাখ বছর পর। স্বাভাবিক গ্যালাক্সির অন্তর্ভুক্ত নয় কোনটি, একটু ব্যাখ্যা করে বললাম, রেডিও গ্যালাক্সি। সর্ববৃহৎ গ্রহাণু ব্যাসার্ধ কোনটা, বলছিলাম বাংলাদেশের সমান সাইজ সেরেস, 3.5 কিলোমিটার ব্যাসার্ধ। এই পর্যন্ত কতগুলো গ্রহাণুপুঞ্জ আবিষ্কার হয়েছে? 2000, কম্পিউটার বুক থেকে তুলছি, এটা হ্যান্ডনোটের মধ্যে লিখে দিয়েছিলাম মনে হয়, হ্যাঁ? ইবনা জান্নাত কালকে না মিউট করে দিল, তুমি আজকে আইসা আবার তোমার মিউট কি খুলে গেছে? আবার লিখতেছি উচ্চারণ করতে পারতেছি না, ওর জেরে লিখে তোমার উচ্চারণ করার কি দরকার বলো? হ্যাঁ, ও যেটা লিখছে উচ্চারণ করার কি দরকার, দরকার আছে? পৃথিবীর নিকটতম নক্ষত্র কোনটি? সূর্য। হ্যারির ধূমকেতু কয় বছর পর পর দেখা যায়? 76 বছর পর পর। 1500 থেকে 2000 কোটি বছর পূর্বে মহাবিশ্বের ঘনত্ব কি ছিল? প্ল্যাঙ্কের ঘনত্ব আর কি, 10^21। তারপরে তোমার নীহারিকা গুলো পরস্পরের কাছাকাছি চলে আসার এই তত্ত্বকে কি বলে? বিগ ক্রাঞ্চ তত্ত্ব। মহাবিস্ফোরণের 10⁻43 সেকেন্ড পর মহাবিশ্বের তাপমাত্রা, এখন কয় সরি আপনি জেন্ডার বদলায় ফেলাইছে, সরি আপনি, হ্যাঁ, মহাবিস্ফোরণের 10⁻43 সেকেন্ড পর মহাবিশ্বের তাপমাত্রা কি? 10⁻30 ডিগ্রি সেলসিয়াস, এই যে প্ল্যাঙ্কের তাপমাত্রা আর কি, কেমন? মহাবিস্ফোরণের 1 সেকেন্ডের 100 ভাগ সময়টিতে মহাবিশ্ব পরিপূর্ণ ছিল না কি দিয়ে? নিউট্রন দিয়ে ছিল না, কারণ ইলেকট্রনও ছিল, পজিট্রনও ছিল, নিউট্রিনোও ছিল, বিকিরণ ছিল, আলোর ফ্ল্যাশ ছিল, শুধু নিউট্রন ছিল না, কারণ নিউট্রন আসছে 2 সেকেন্ডের মাথায়। শোয়ারশিল্ড ব্যাসার্ধ চন্দ্রশেখর সীমার মধ্যে ডিফারেন্স কি? এটা বলবো, মিথিলা তুমি এই কমেন্টটা একটু শেষে আবার আমাকে করবা, কেমন? শেষে আবার আমাকে একটু করবো কমেন্টটা, আমি নাহলে কমেন্ট উপর হয়ে যাবে, ধরতে পারবো না। মহাবিস্ফোরণের কত সেকেন্ড পর ফোটন বিরাজ করে? যত সেকেন্ড পর আলো তত সেকেন্ড পর ফোটন সুইষ্টমান। বিশ্বে পর্যবসিত হাইড্রোজেন হিলিয়াম 75:25টা, মানে কত? 3:1। স্পন্দনশীল তত্ত্ব দাগানো লাইন থেকে আসছে, 8 × 10⁹। 1 MPC দাগানো লাইন থেকে আসছে, ইসাক স্যারের বই থেকে, ওই যে তোমার যেখানে v = hd দাগাই দিছিলাম ওইখানে পাবা বইয়ের মধ্যে। কোন দুটি গ্রহের মাঝখান দিয়ে সূর্যকে গ্রহাণু প্রদক্ষিণ করে? মঙ্গল আর বৃহস্পতি। আমি এটা বলছিলাম যে অফলাইন ক্লাস হইলে মেডিকোতে সবসময় বুধবারের রিভিউ এক্সাম হয়, তো বুধবারকে মেডিকোর পোলাপান সবসময় ভয় পায়,
বুধবার কোন কোন বারের মাঝখানে? মঙ্গল আর বৃহস্পতির মাঝখানে। গ্রহাণুকে আমরা ভয় পাই, এটার কারণে পৃথিবীর মানুষ মরে যেতে পারে গ্রহাণুর আঘাতে। তো এটা কোন কোন গ্রহের মাঝখানে? মঙ্গল আর বৃহস্পতি। কেমন? আমাদের ছায়াপথ গ্যালাক্সিতে নক্ষত্র সংখ্যা কয়টা? 10,000 কোটি, 10^11। আমরা বলছিলাম যে টোটাল গ্যালাক্সি এতগুলা, প্রত্যেক গ্যালাক্সিতে তারা আছে এতগুলা, তাহলে মোট তারা কতগুলা? 10^11 গুণন 10^11 মানে 1022। এটা হচ্ছে টোটাল তারার সংখ্যা। আমাদের গ্যালাক্সিতে এতগুলা তারা আছে, সব গ্যালাক্সিতে এতগুলা করে তারা আছে, আর মোট গ্যালাক্সির সংখ্যা এতগুলা, 10,000 কোটি আর কি। কেমন? মহাবিস্ফোরণের 1 সেকেন্ড পর তাপমাত্রা বের করেন কে? জর্জ গ্যামো। 1 AU 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এটা মানে কত? এটা আমি ক্লাসে শুরুতে দেখাইছিলাম যে ওই যে জ্যোতির্বৈজ্ঞানিক একক 1 AU, পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব সবই একই কথা, 15 কোটি কিলোমিটার, যেটার মান হচ্ছে 38 B। যেটা মহাবিশ্বের কত ভাগ অদৃশ্য ঘর, এটা হচ্ছে আমি হ্যান্ড নোটে সুন্দর করে তুলে দিয়েছিলাম। তপন স্যারের বইতে এই মানটা আছে, ইসাক স্যারের পুরনো বইতে অন্যান্য মান আছে, অল্টারনেটিভ বিভিন্ন ভুলভাল মান আছে যেগুলা নতুন বইতে বাদ দিয়ে দিছে। তার মানে যারা 18 এডিশন বা 17 এডিশনের বই থেকে পড়বা তারা কিন্তু ইসাক স্যারের বই থেকে পড়লে তারা এই মানটা পাবা। 74% হচ্ছে ডার্ক এনার্জি, 22% হচ্ছে ডার্ক ম্যাটার, যেটা ভুল। এমন ইসাক স্যারের নতুন এডিশনের বইতে এই মানগুলো একদম বাদ দিয়ে দিছে, আর তপন স্যারের বইতে এই মানটা এখনো আছে, এই মানটা লাগবে, যেটা আমি হ্যান্ড নোটের মধ্যে তুলে দিছি 26.6%। কারণ এই মানগুলা নিয়মিত চেঞ্জ হচ্ছে, কেমন? এই জন্য এখানে নতুন এডিশনে মান চেঞ্জ আসতে পারে, জিকের মতো ওয়ান কাইন্ড অফ। মহাবিশ্বের ক্ষেত্রে কোনটা সঠিক নয়? একটা একটা করে বাদ দিই, একটা একটা করে। গড় ঘনত্ব ক্রান্তি ঘনত্ব সমান সমান হলে সমতল মহাবিশ্ব হবে, সত্যি। গড় ঘনত্ব ক্রান্তি ঘনত্ব অনুপাতকে মহাবিশ্বের ঘনত্ব প্যারামিটার বলে। ওই যে মনে আছে ইসাক স্যারের ওহম, ওইটাই কিন্তু রো আর রো সি এর অনুপাত, এটা সত্যি। 4 নাম্বারটা দেখে, ক্রান্তি ঘনত্ব গড় ঘনত্বের বেশি হলে মহাবিশ্বের প্রসারণ অনন্তকালের। মানে কি? আমাদের ঘনত্ব ক্রান্তি ঘনত্বের চেয়ে কম, তার মানে আমরা বিপদ সীমার নিচে অবস্থান করতেছি, তার মানে আনন্দ আর আনন্দ, তার মানে কোনো কিয়ামত নাই, তার মানে আজীবন প্রসারণ, তাহলে এটা সত্যি। সি নাম্বারটা মিথ্যা, ক্রান্তি ঘনত্ব গড় ঘনত্বের বেশি হলে, মানে এটা সেম কথাই বলছে যে আমাদের ঘনত্ব গড় ঘনত্বের চেয়ে কম, সরি আমাদের ঘনত্ব ক্রান্তি ঘনত্বের চেয়ে কম, তাই তো লিখছে না, বলছে মহাবিশ্ব আবদ্ধ হবে। জি না, আবদ্ধ হবে না, এটা উন্মুক্ত মহাবিশ্ব হবে। তাহলে এটা হচ্ছে সঠিক না, এটা হচ্ছে উত্তর। হ্যাঁ, কোনটা? 27 দেয়া না, আমি তো লিখে দিয়েছিলাম। ও আচ্ছা, ওই ইফেক্টের বইতে দেয় এটা বলতেছো। আচ্ছা ঠিক আছে। এরপর এই পর্যন্ত কতটি কুয়াশা? 150টা। তারকা জ্বালানি কোনটা? হাইড্রোজেন। না থাকলে হিলিয়াম। এটা আমি এখনই বলে দিই, কেন না থাকলে হিলিয়াম দিবা, এটা বলে দিচ্ছি শোনো। কিছু তারাতে, যেগুলা ছোট তারা, এগুলাতে হাইড্রোজেন 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 মিলে ফিউশন হয়ে হিলিয়াম হয়। হ্যাঁ, যেগুলো ছোট তারা। যেগুলো বড় তারা সেগুলোতে তো টেম্পারেচার অনেক বেশি, সেগুলোতে দেখা যায় 3টা করে হিলিয়াম জোড়া দিয়ে আবার কার্বন তৈরি হয়। কিছু কিছু বড় তারাতে, এত বড় এত ভারী তারা, সেগুলোতে আয়রন পর্যন্ত তৈরি হইতে পারে। তুমি চিন্তা করো, কার্বন কিন্তু 6 নাম্বার মৌল আর আয়রন কিন্তু 26 নাম্বার মৌল, তার মানে সেগুলা কি পরিমাণ স্ট্রং, কি পরিমাণ জায়ান্ট ম্যাসিভ স্টার, সেগুলাতে আয়রন পর্যন্ত তৈরি হইতে পারে। সেই সমস্ত তারাতে জ্বালানি কিন্তু হিলিয়াম হইতে পারে। তার মানে তারকার জ্বালানি আসলে হাইড্রোজেন হিলিয়াম দুইটাই। যদি হাইড্রোজেন থাকে হাইড্রোজেনকেই দাগাইতে হবে, না থাকলে তখন হিলিয়াম দাগাইতে হবে। কেমন? আচ্ছা, এবার গড় ঘনত্ব ক্রান্তি ঘনত্বের চেয়ে বেশি হলে, গড় ঘনত্ব ক্রান্তি ঘনত্বের চেয়ে বেশি হলে মহাবিশ্বের আকৃতি কি হবে? গড় ঘনত্ব ক্রান্তি ঘনত্বের চেয়ে বেশি, তাহলে এটা অবশ্যই আবদ্ধ হবে, তাই না? আমরা বিপদ সীমার উপর অবস্থান করতেছি, আবদ্ধ। ভাইয়া 43 আর 54 নাম্বার কোথায় আছে? 43-54, হ্যাঁ 43-54 কই আছে? আমি ক্লাস নোটে হ্যান্ড নোটে দিয়ে দিছি না? তপন আর তোফাজ্জল স্যারের বইতে আছে, তো তপন স্যারের বইতে আছে, কম্পিনিয়ন বুকে আছে, এটা কম্পিনিয়ন বুকে। কেমন? কেমন? আরেকটা ব্যাপার তোমাদের একটু বলে দিই, শোনো। এইখানে এই যে মাত্র লিখছে, আমি একটু বলে দিচ্ছি এখানে, দেখো দেখো এখানে একটা মিথ্যা কথা লেখা আছে, একটা ভুল কথা লেখা আছে। প্রচন্ড তাপে ফিশন বিক্রিয়া সংঘটিত হচ্ছে, এই বিক্রিয়া হাইড্রোজেন হতে হিলিয়াম গ্যাস উৎপন্ন হয়। আমরা কেমিস্ট্রিতে পড়ছি, পরমাণু মডেলে পড়ছি, আমরা হচ্ছে এই চ্যাপ্টারের শেষের দিকে পড়ছি যে হাইড্রোজেন হাইড্রোজেন ফিউশন হয়ে হিলিয়াম হয়, ফিউশন হয়। শুধু এইখানে একটা লাইনের মাঝখানে খুবই মানে মনে করো যে একটা মানে চোখে পড়ে না এমন লাইন, প্রচন্ড তাপে সর্বদা ফিউশন বিক্রিয়া হচ্ছে। এই লাইন থেকে কিন্তু প্রশ্ন আসার কোনো চান্স নাই, প্রচন্ড তাপে সর্বদা কি বিক্রিয়া হচ্ছে। তাহলে আমরা এখানে সত্যিটাই মনে রাখবো যে হাইড্রোজেনের কোন বিক্রিয়ায় হিলিয়াম তৈরি হয়? ফিউশন বিক্রিয়ায় হিলিয়াম তৈরি হয়, ফিশন না কিন্তু, খবরদার। কেমন?
না, সারসংক্ষেপ হিলিয়াম, হিলিয়াম তো ভুল না, হিলিয়াম তো সঠিক। হাইড্রোজেন না থাকলে হিলিয়াম হবে। হাইড্রোজেনের ফিউশনে হিলিয়াম হয়, হিলিয়ামের ফিউশনে কার্বন হয়, তার মানে হিলিয়ামও এক প্রকার জ্বালানি অপশনে হাইড্রোজেন না থাকলে। ঠিক আছে। আচ্ছা এইবার 44, বৃহৎ বিস্ফোরণ তত্ত্বের পক্ষে যুক্তি ব্যাখ্যা উপস্থাপন করেন কে? স্টিফেন হকিং, ওনার যে বইতে। আমাদের ছায়াপথ কোন ধরনের গ্যালাক্সি? সর্পিল, স্পাইরাল। এইবার মহাবিশ্বের প্রসারণের ক্ষেত্রে কোনটি সত্য? বেড়ে চলেছে। কে আবিষ্কার করছে? এডুইন হাবল, তাই না? মহাবিশ্বের প্রসারণ নিশ্চিত হয়ে গেছে কোনটির মাধ্যমে? রেড শিফটিং এর মাধ্যমে, লোহিত বর্ণ প্রসারণ। নিচের কোনটা সত্য না? বুধ শুক্রের উপগ্রহ নাই, এটা সত্য। সূর্যের, সৌরজগতে একমাত্র সূর্যের আলো আছে, এটা সত্য। সূর্য পৃথিবীর নিকটতম নক্ষত্র, এটা সত্য। সকল গ্রহে সূর্যের চারদিকে বৃত্তাকারে ঘুরছে, এটা মিথ্যা, উপবৃত্তাকারে ঘুরতে হবে। আমরা কোন ছায়াপথে বাস করি? মিল্কি ওয়ে। আচ্ছা তুমি আমাকে বলো, এই যে তুমি, আমি শুধু শুধু পচাই নেই, তপন স্যারের বইতে থেকে প্রশ্ন করছি, বাট অ্যাকচুয়ালি কি তপন স্যারের বই তোমার কিনা লাগবে? কম্পিনিয়ন বুক থেকে প্রশ্ন করছি না? কম্পিনিয়ন বুক আমি গতদিন বলি নাই পড়তে। বলো। হুম, বলো। দাঁড়াও, একটু আমাকে টাইম দাও। হুম, পড়তে বলছি না কম্পিনিয়ন বুক? তারপরে আমরা কোন ছায়াপথে বাস করি? মিল্কি ওয়েতে বাস করি। রেডিও রেডিও গ্যালাক্সির আউটপুট ক্ষমতা কত? 10^38, কম্পিনিয়ন বুক থেকে। এ ব্রিফ হিস্টরি অফ টাইম কার লেখা? স্টিফেন হকিং। সূর্য থেকে আলো আসতে কত সেকেন্ড সময় লাগে? 8 মিনিট 19 সেকেন্ড। সূর্যের ফিউশন বিক্রিয়া কোন গ্যাস হয়? হিলিয়াম। সূর্য পৃথিবীর গড় দূরত্বকে কি বলি? ক্লাসে বুঝাই দিয়েছিলাম, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, AU। কেমন? নিচের কোনটি সত্য নয়? হাবলের, হাবলের ধ্রুবকের মাত্রা সময়ের বিপরীত, এটা সত্য। হাবলের ধ্রুবকের মাত্রা সময়ের বিপরীত, এটা সত্য। কিভাবে আমি দেখাচ্ছি একটু, দেখো মনে আছে কিনা। 72 কিলোমিটার পার সেকেন্ড পার এমপিসি। তো তুমি মানগুলা ভুলে যাও, একগুলা দেখো একটু। কিলোমিটার পার সেকেন্ড আর এমপিসি দিলাম তলায়। এমপিসি হচ্ছে দূরত্ব, দূরত্বের একক হচ্ছে মিটার। কিলোমিটারকে কিন্তু আমরা ভাঙা মিটার বানাইতে পারি, তাহলে মিটার মিটার কাটা থাকে কি পার সেকেন্ড। তাহলে হাবলের ধ্রুবকের মাত্রা সময়ের বিপরীত। কেমন? আচ্ছা, তো তোমার এরপরে মহাবিশ্বের গড় ঘনত্ব ক্রান্তিক ঘনত্ব অনুপাতকে কি বলে? ঘনত্ব পরামিতি, এটা সঠিক। ও বাকি কথাগুলো তো বলিনি। এই নাম্বার তো সঠিক। বিগ ব্যাং থেকে স্থান সময় গণনা শুরু হয়, এটাও সঠিক। হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম সর্বপ্রথম তৈরি হয়, এটাও সঠিক। বিগ ব্যাং এক জায়গায় হয়েছিল, এটা ভুল। বিগ ব্যাং সব জায়গায় হয়েছিল, সর্বত্র, এভরিওয়্যার। বিগ ক্রাঞ্চ তত্ত্ব সংকোচন তত্ত্ব এক, হ্যাঁ। বিগ ক্রাঞ্চ তত্ত্ব হ্যাঁ, এমপিসি মানে মেগা পার্সেক, রাইট। এক ঘনমিটারে কয়টা পরমাণু থাকলে? 3টা। 58, প্রোটন কত ধরনের কোয়ার্ক দিয়ে তৈরি? 2 ধরনের, একটা আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক। মনে আছে পড়াইছিলাম যে এন আর পি বর্ণমালায় MNOP, এন আগে পি পরে, তো এন এর জন্য বলছিলাম ছোট সংখ্যা 12, পি এর জন্য বলছিলাম বড় সংখ্যা 21। বলছিলাম আপ ডাউন নাম নিতে গেলে আমরা আপ আগে নাম নেই, ডাউন পরে নাম নেই, রাইট? তাহলে আমরা বলতে পারি যে নিউট্রন বানানোর জন্য একটা আপ লাগে, 2টা ডাউন লাগে। কয় ধরনের কোয়ার্ক লাগে? 2 ধরনের কোয়ার্ক লাগে। আর প্রোটন বানানোর জন্য 2টা আপ লাগে, একটা ডাউন লাগে। কয় ধরনের? 2 ধরনের। কেমন? তাহলে প্রোটন কয় ধরনের কোয়ার্ক দিয়ে তৈরি? 2 ধরনের কোয়ার্ক দিয়ে তৈরি। যদি বলে কয়টা কোয়ার্ক, তাহলে উত্তর হবে 3টা কোয়ার্ক, কারণ 2টা আপ একটা ডাউন, তাহলে মোট কোয়ার্ক 3টা। কয় ধরনের? 2 ধরনের। ধূলি মেঘে কত শতাংশ হাইড্রোজেন থাকে? ধূলি মেঘে হাইড্রোজেন থাকে 75, হিলিয়াম থাকে 24, অন্যান্য গ্যাস থাকে 1, তাহলে 75 হচ্ছে হাইড্রোজেন। ঈশ্বর কণা কি সৃষ্টি করে? ভর সৃষ্টি করে। কেমন? এইবার হচ্ছে তোমার তারার ভর, এক সূর্য ভর হলে সাদা ভবনের ব্যাস কত? এটা এটা পড়তে বলছিলাম এইভাবে যে 13, 14, 14, আড়াই, আড়াই, 16, এবং প্রথমে বলছিলাম কোটি, তারপর হচ্ছে লাখ, তারপর হচ্ছে হাজার, তারপর হচ্ছে কিলোমিটার, তারপর হচ্ছে কিলোমিটার। প্রথমটা হচ্ছে দানব, তারপরটা আমাদের সূর্য, তারপর একটা বামন, তারপরে 2টা নর্মাল তারা, মানে নিউট্রন তারা আর ব্ল্যাক হোল। তাই না? মনে আছে পড়াইছিলাম? তাহলে আমাদের উত্তর হচ্ছে তারার ভর এক সূর্যের বলে সাদা ভবনের ব্যাস কত? 13,000 কিলোমিটার। তারকার ভর কত পরিণত, কত হলে তার নিউট্রন তারা পরিণত হবে? 1.4 থেকে 3-এর মাঝখানে।
কোন ভরকে টপ সীমা বলে? এটা ক্লাস 9 এর মধ্যে দেওয়া ছিল কম্পিটেন্ট বুকে। টপ 1.4 থেকে 3 m নট। টপ মানে হচ্ছে টোল, ওপেনহেইমার আর ভিতে হচ্ছে ভলকভ। এই তিনজন বিজ্ঞানীর নাম থেকে আসছে এটা। সংক্ষেপে বলে টপ সীমা 1.4 থেকে 3 m নটের মাঝখানে। আর 1.4 m নট কে বলা হয় চন্দ্রশেখর সীমা। চন্দ্রশেখর সীমা। একজন জানতে চাইছিলা শোয়ারজকাইল ব্যাসার্ধ আর চন্দ্রশেখর সীমা, শোয়ারজকাইল ব্যাসার্ধ এবং চন্দ্রশেখর সীমা দ্বারা এই দুইটার মধ্যে ডিফারেন্স কি? চন্দ্রশেখর সীমা হচ্ছে কোন একটা নক্ষত্রের ভর যদি সূর্যের ভরের 1.4 গুণের চেয়ে কম হয় তাহলে সেই নক্ষত্র নিউট্রন স্টার হইতে পারে না। কারো কোন নক্ষত্রের ভর যদি 1.4 m নট এর নিচে হয়, m নট হচ্ছে সূর্যের ভর আর কি, 1.4 m নট এর নিচে হয় তাহলে সেই নক্ষত্র অবশ্যই মরবে, সাদা বামন হয়ে লাস্টে কালো বামন হয়ে নাই হয়ে যাবে। কেমন? এটা বিজ্ঞানী চন্দ্রশেখর বের করে গেছে। উনি একজন বিজ্ঞানী ছিলেন, উনি একজন পরিসংখ্যানবিদ ছিলেন আসলে। কেমন? চন্দ্রশেখর উনি বের করে গেছেন। ওনার নাম হলো যেটাকে বলে চন্দ্রশেখর সীমা। আর শোয়ারজকাইল ব্যাসার্ধ হচ্ছে একটা নক্ষত্রকে তার ভর অপরিবর্তিত রেখে তাকে আমি চেপে চেপে ছোট করব তার মহাকর্ষ বল বাড়ানোর জন্য। কোনো কিছুকে চেপে ছোট করলে তার সাইজ কমে, তাহলে তার মহাকর্ষ বল বাড়ে। তো ভরকে সেম রেখে আমি তাকে চেপে চেপে এত ছোট করব যেন তার মহাকর্ষ বল এত বাড়ে যেন ওই বস্তুটা আলোকে ধরে রাখতে পারে। তখন ওই বস্তু থেকে আলো বেরোবে না, তখন ওই বস্তুকে আমরা বলবো ব্ল্যাক হোল। যেহেতু ওই বস্তু থেকে আলো বেরোবে না তাই ওই বস্তুকে আমরা দেখবো না। ওই ব্যাসার্ধ যেই ব্যাসার্ধে চাপলে তার কাছ থেকে আলো আর বেরোতে পারবে না, সেই ব্যাসার্ধের নাম হচ্ছে শোয়ারজকাইল ব্যাসার্ধ। এটা শোয়ারজকাইল ব্যাসার্ধের আরেক নাম হচ্ছে ঘটনা দিগন্তের ব্যাসার্ধ। যেই ব্যাসার্ধে নিয়ে গেলে আমরা কোনো জায়গায় আলো আর দেখতে পারবো না, তার মানে কোনো জায়গায় ঘটনা আমরা দেখতে পারবো না। তাহলে ঘটনা দিগন্তের ব্যাসার্ধই হচ্ছে শোয়ারজকাইল ব্যাসার্ধ, যেটা হচ্ছে যে সংজ্ঞাটা কি, যেই ব্যাসার্ধে নিয়ে গেলে নক্ষত্র থেকে আলো আর বেরোতে পারবে না সেই ব্যাসার্ধকে বলে শোয়ারজকাইল ব্যাসার্ধ বা ঘটনা দিগন্তের ব্যাসার্ধ। ওই ব্যাসার্ধে গেলে নক্ষত্র ব্ল্যাক হোল হয়ে যায়। আর চন্দ্রশেখর সীমা হচ্ছে যেই ভরের উপরে গেলে নক্ষত্র নিউট্রন স্টার হইতে পারে আর যেই ভরের নিচে থাকলে নক্ষত্র কালো বামন হয়ে মরে যায়, সেই ভরকে আমরা বলি চন্দ্রশেখর সীমা। তাহলে চন্দ্রশেখর সীমা হচ্ছে একটা ভর আর শোয়ারজকাইল ব্যাসার্ধ হচ্ছে একটা ব্যাসার্ধ, দুইটা আলাদা জিনিস। কেমন? 59 কই ভাইয়া? 59 কোথায়? 59 বলতেছি, দাঁড়াও তোমাকে। 59 কোথ থেকে পাইছি? ধূলি মেঘে কত শতাংশ হাইড্রোজেন থাকে? দাঁড়াও বলতেছি। এই যে দাগায় দেই, এত কষ্ট করে হলুদ আর সবুজ কালার করে কেন যে পড়ো না? কেন পড়ো না ছোট্ট শিশু? বলো তো। কত নাম্বার পেজে জানা ছিল এটা? দেখাই দিয়েছিলাম। এই যে নক্ষত্রের জন্ম, দেখো কি সুন্দর হলুদ কালার করা, পুরা পাতার মধ্যে এক লাইন দাগাই দিছি। এই যে ও আচ্ছা, ও মহা বলে নাই। হ্যাঁ, যিনি চন্দ্রশেখর রমন, উনি রমন প্রভাব আবিষ্কার করেন, রাইট। ওনার নামে ছিল ভেঙ্কটেশ চন্দ্রশেখর রমন, উনি রমনকে আবিষ্কার করেন। এই যে পাইছি, অনেক ইনফো ছিল, গোলা যায়, অনেকবার করে পড়তে হবে। স্বাভাবিক, তুমি তো এতদিন পড়ো নাই। আমি তো বলছিলাম প্রথম ক্লাসেই তোমার এক ক্লাসে এক এক্সামে সব পড়া কভার হবে না, কিছু পড়া দেখবা বাদ রয়ে গেছে, টেস্ট লেগে যাবে বারবার। কোন পর্যন্ত ছিলাম? কোন ভরের সীমাকে টপ সীমা বলে? 1.4 থেকে 3 m মাঝখানে। কৃষ্ণ বিবর আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? জন হুইলার, ওই যে অতি সম্প্রতি 1969 সালে। কোন ভরের সীমাকে চন্দ্রশেখর সীমা বলে? 1.4 m নট। প্রতিফলক টেলিস্কোপ কোন কাজে ব্যবহৃত হয়? আয়না। প্রতিফলন যেহেতু করতে পারে, দর্পণের মতো কাজ করে আয়না। সিন্টিলেশন ডিটেক্টর দ্বারা কোনটি শনাক্ত করা যায়? গামা। নিচের কোনটি কৃত্রিম উপগ্রহের কাজে ব্যবহার করা হয় না? এই যে অপটিক্যাল টেলিস্কোপ, এটা কৃত্রিম উপগ্রহের কাজে ব্যবহার করা হয় না। কৃত্রিম উপগ্রহের জন্য এই তিনটা ব্যবহার করা হয়, গামা, এক্স রে, হাবল। পৃথিবীকে প্রদক্ষিণকারী মহাকাশ এক্স রে টেলিস্কোপের নাম কি? চন্দ্র। এগুলো যে আমি সুন্দর করে হ্যান্ডনোটের মধ্যে গুছাই দিয়েছিলাম। আর তারপর হচ্ছে লাস্টেরটা, সূর্যের ভর 2×10⁻³ কেজি, নক্ষত্রের ভর সূর্যের ভরের 5 গুণ, কৃষ্ণ বিবর হলে কত হবে? অ্যাকচুয়ালি আমি তোমাদের যে বলছিলাম না 3 কিলোমিটার, অ্যাকচুয়াল উত্তরটা 3 কিলোমিটার চেয়ে একটু কম। অ্যাকচুয়াল উত্তরটা 3 কিলোমিটার চেয়ে একটু কম। এই জন্য তুমি যখন 5 দিয়ে গুণ করবা তখন 3 5 15 যেটা হবে তুমি বুঝবা আসল উত্তর 15 চেয়ে একটু কম, 15 চেয়ে বেশি হবে না, 15 চেয়ে একটু কম হবে। কেমন?
তারকার ভর কত হলে তা বামনে পরিণত হবে? 1.4 m নট এর কম, তাহলে সে কালো বামন হবে। কোয়ার্ক 9 কোনটি? আমরা জানি আপ, ডাউন, টপ, বটম, স্ট্রেঞ্জ আর একটা হচ্ছে চার্ম, এই ছটা হচ্ছে কোয়ার্ক। ফ্রন্ট নামে কোনো কোয়ার্ক নেই। একটি কোয়ার্ক এবং তার অ্যান্টি কোয়ার্ক নিয়ে যে দল গঠিত হয়, এটা তপন স্যারের বই থেকে কম্পেনিয়ন বুক থেকে তোলা হয়েছে, তাকে বলা হয় মেসন। যেহেতু যে কোনো একটা কোয়ার্ক, মনে করো একটা আপ কোয়ার্ক নিছো আর একটা অ্যান্টি আপ কোয়ার্ক নিছো, একটা আপ একটা অ্যান্টি আপ কোয়ার্ক। হ্যাঁ, এখন আপ কোয়ার্কের যদি পজিটিভ হাফ স্পিন হয়, অ্যান্টি আপের কি হবে? নেগেটিভ হাফ স্পিন হবে। তাহলে দুইটা স্পিন মিলে স্পিনটা কত হবে? 0। তুমি মনে করো একটা ডাউন কোয়ার্ক নিছো, তাহলে তার সাথে একটা অ্যান্টি ডাউন নিবা, তাহলে এটার স্পিন যদি প্লাস হাফ হয়, যদি প্লাস হাফ হয়, অ্যান্টি ডাউনের যদি মাইনাস হাফ হয়, তাহলে যোগ দিলে কিন্তু আবার 0। এখান থেকে আমরা বলতে পারি মেসনের স্পিন শূন্য হয় সবসময়, কারণ যে কোনো একটা কোয়ার্ক এবং তার অ্যান্টি কোয়ার্ক জোড়া দিলেই মেসন হয়ে যায়। তার মানে মেসন কিন্তু 6 ভাবে বানানো যেতে পারে। একটা আপ, একটা অ্যান্টি আপ, এটা একটা মেসন। একটা ডাউন, একটা অ্যান্টি ডাউন, এটা একটা মেসন। একটা টপ, একটা অ্যান্টি টপ, এটাও একটা মেসন। বুঝে যাচ্ছে? কৃষ্ণ বিবর মানে কালো, কৃষ্ণ বিবর মানে ব্ল্যাক হোল। কৃষ্ণ বিবর মানে কালো বিবর মানে ব্ল্যাক হোল। কালো বামন মানে হচ্ছে বামন অবস্থায় এটা নিজেই ভ্যানিশ হয়ে যাবে। নাই। আচ্ছা, এরপর কোনটি সত্য? কুয়াশার পৃথিবী থেকে 9 সিভিকে সরে যাচ্ছে, এটা মিথ্যা। 0.9 সিভিকে সরে যাচ্ছে, এটা ভুল। স্বাভাবিক গ্যালাক্সি 2 প্রকার, এটা ভুল। 3 প্রকার। শুক্র উপগ্রহ একটা, এটাও ভুল। শুক্র কোনো উপগ্রহই নেই। কোনটির প্রতিকোণ আসে নিজেই? গ্র্যাভিটনের প্রতিকোণ আসে নিজেই। আচ্ছা, এইবার আমি তোমাদের যে কম্পেনিয়ন বুকের মধ্যে তোমরা কিছু ভুল বের করছো বা হচ্ছে তোমাদের কাছে মনে হয়েছে ভুল, সেগুলো নিয়ে আমি একটু কথাবার্তা বলবো। আমি একটু দাঁড়াও, আমাকে একটু স্ক্রিন শেয়ার করতে দাও। 73 কম্পেনিয়ন কোন পেজ? 73 কম্পেনিয়ন কোন পেজ তারা দেখাই। দাঁড়াও, আমি ডক ফাইলটা বের করতেছি। এই যে একটি কোয়ার্ক এবং একটি অ্যান্টি কোয়ার্ক মিলে যে হ্যাড্রন হয় তাকে বলা হয় মেসন। কেমন? সূত্র এত বুঝাই দিছি, হাবিবুল ইসলাম মিশু, বুঝাই দিছি তো। 71 নাম্বার। তারকার ভর কত হলে কালো? এটা তো আমি ক্লাস নোটে পড়াই দিলাম না, দেখছো? পড়ে নাই, পড়াশোনা করে নাই। এই যে মনে নাই বলছিলাম, কারো ভর যদি 1.4 m এর কম হয়, তাহলে সে লাল শাক হবে। লাল দানব, সাদা ভ্রমণ, কালো ভ্রমণ। কোন পেজের একটাও বলবো না। কোন পেজ এটা তোমার নিজে খুঁজে বের করবা। পড়াইছি, বই দাগাই দিছি, দাগানো পিডিএফ দেখো, দাগানো পিডিএফ এর দাগানোর বাইরে কোনো প্রশ্ন করিনি। আমি তোমাদের হচ্ছে যেটা দেখাইতে চাচ্ছি ওটা দেখাই। কি কি ভুল আছে, ভুল নিয়ে কথাবার্তা বলি। প্রথম ভুল, ভুল নাম্বার 1, হাবল ধ্রুবকের মান কত? হোম প্র্যাকটিসের মধ্যে, সবাই হোম প্র্যাকটিসে দেখতে পারো। হোম প্র্যাকটিসের 8 নাম্বারটাই সবগুলোর মধ্যে 7 হবে। শূন্যর চেয়ে বড় ছিল, 5-এর চেয়ে বড় ছিল, 7-এর চেয়ে ছোট ছিল, 2-এর চেয়ে বড় ছিল, এটা আসলে 72 হবে, সবগুলোতে 7 হবে। কেমন? 8 নাম্বারটা ঠিক করে নিবা। আমি এটা অনেকের কমেন্ট উত্তর দিয়ে দিছি, তাও ভাবলাম এখানে উত্তর দিয়ে দিই, সবার জন্য লাগবে। আচ্ছা, আমি তোমার হচ্ছে কি বলে যেই যে ভুলগুলো দেখাবো, এর বাইরে যদি হোম প্র্যাকটিসে কোনো তোমার কাছে কোনো ভুল বলে মনে হয়, তুমি এরপরে নাম্বারটা বলবা, হোম প্র্যাকটিসের নাম্বার, নট হোম এক্সাম। কেমন? 21, এইচ এর মান কত? এটার উত্তর এ ছিল, সি হবে এটা, 72 কিলোমিটার পার সেকেন্ড, এমপি সি ইনভার্স 1।
আমি আগে আমি যে ভুলগুলো বের করছি এগুলো দেখাই, এরপরে তোমার যদি কোনো ভুল বের হয় মনে হয় তুমি আমাকে নাম্বার বলবা। 25 মহাবিশ্বের গড় ঘনত্ব কত? এইটা নিয়ে বইয়ে কোনো কথাই লেখা নেই আসলে। আসলে মহাবিশ্বের সংকট ঘনত্ব কত, এটা একটা প্রশ্ন হইতে পারে, যেটা 24 নম্বরে আছে। 24 এর উত্তর সি। হোম প্র্যাকটিসে লেটস প্র্যাকটিস তোমরা খুঁজছো তো না? তাহলে 25 নাম্বার ডিফেক্টিভ কোশ্চেন, এটা বাদ আসলে। মহাবিশ্বের গড় ঘনত্ব কত এটা আসবে না, ওটা সংকট ঘনত্ব ছিল আসলে বইতে। এরপরে তোমার হচ্ছে এটা শোনো, নিচের কোনটি মৌলিক কণার প্রকারভেদ নয়? 54 নাম্বার, হোম প্র্যাকটিসের 54। এখন এটা শোনো, সেটা হচ্ছে যে যখন আমরা কম্পিনিয়ন বুক বানাইছি তখন ছিল মে মাস। মে মাসে ইসাক স্যারের নতুন এডিশনের বই আসে নাই তখন, ইসাক স্যারের পুরনো এডিশন ছিল তখন। কেমন? ইসাক স্যারের পুরনো এডিশন যেটা মানে যেটা 2019 এডিশন, ওইখানে ছিল কি জানো, মৌলিক কণা মোট 3 প্রকার। মৌলিক কণা মোট 3 প্রকার ছিল। একটা ছিল লেপটন, একটা ছিল ক্ষেত্র কণা, আর একটা ছিল হ্যাড্রন কণা। এইভাবে ছিল মৌলিক কণার প্রকারভেদ 3 প্রকার। তোমাদের যাদের পুরনো বই তারা এটা দেখতে পারবে আর কি, যে এইটা ছিল ইসাক স্যারের বইতে। আমরা তো তখন কোয়েশ্চেন করছি পুরনো বই বেস করেই, কারণ তখন তো নতুন বই বাজারে আসে নাই, নতুন বই বাজারে আসছে জুলাই মাসের পরে, তাই না? এই জন্য ওইটা অনুযায়ী উত্তর হচ্ছে বোসন কণা, এই জন্য বোসন কণা দাগানো ছিল। এখন নিউ এডিশনের বইতে ইসাক স্যার পুরাটা তপন স্যারের বই থেকে কপি করছে। তপন স্যারের বই থেকে কপি করার কারণে এখন মৌলিক কণার প্রকারভেদের মধ্যে ক্ষেত্র কণাটার মৌলিক কণার প্রকারভেদের মধ্যে পড়ে না। তার মানে নতুন এডিশনের জন্য উত্তর হচ্ছে বি। তাহলে তোমরা যারা হোম প্র্যাকটিস নিয়ে বসছো, হোম প্র্যাকটিস নিয়ে বসে 54 নম্বরের হোম প্র্যাকটিসের বি নাম্বারটা দাগাবা। নিউ এডিশনের বই অনুযায়ী 54 বি সঠিক, এ সঠিক না। বোসন আর গ্র্যাভিটন দুইটা দিয়ে লেখা আছে প্রতিকণা নিজেই, ওইটা তোফাজ্জল স্যারের বইতে লেখা আছে। তোফাজ্জল স্যারের বইতে বোসন কণার প্রতিকণা সে নিজেই দেয়া আছে। তো তুমি দেখবা তোমাদের কম্পেনিয়ন বুকে ওই যে তথ্যগুলো যেগুলো দেয়া আছে, তথ্যগুলোর উপরে কিন্তু লেখা আছে যে এই তথ্যের সোর্স কোন বই। এখন আমরা তো বইয়ের যে তথ্য, সেই তথ্যকে তো আমরা মডিফাই করতে পারবো না, পারবো কি? তপন স্যারের বই থেকে যে তথ্যটা কম্পেনিয়ন বুকে দেয়া আছে, সেই তথ্য তপন স্যারের বই থেকে তোলা হয়েছে। তোফাজ্জল স্যারের বইয়ের জন্য যে তথ্য দেয়া আছে, সেই তথ্য তোফাজ্জল স্যারের বই থেকে তোলা হয়েছে। এখন তোফাজ্জল স্যারের বইয়ের তথ্যকে তো আমরা মডিফাই করে তোমাকে উপস্থাপন করতে পারবো না। তোফাজ্জল স্যারের বইয়ের তথ্য তোফাজ্জল স্যারের বইয়ের মতো করে তোলা হয়েছে। তারপরে আমরা তো ক্লাসে একটা ডিসিশন দিয়ে দিছি, যে কোনো তথ্যের ব্যাপারে ইসাক স্যারের বইয়ের সাথে যদি অন্য স্যারের বইয়ের তথ্যের কোনো গরমিল হয়, সবসময় ইসাক স্যারের বইটাকে নিতে হবে। এটা বলে দিছি না? বলো। তোফাজ্জল স্যার বোসন কণা এবং গ্র্যাভিটন কণা দুইটারই প্রতিকণা সে নিজেই, এটা বলছে কারণ গ্র্যাভিটন কণা ওয়ান কাইন্ড অফ বোসন কণা, এই জন্য বলছে। কিন্তু গ্র্যাভিটন কণা ছাড়া বাদ বাকি যে সমস্ত বোসন কণা আছে সেগুলোর তো প্রতিকণাই নাই। যেমন ধরো মেসনের তো কোনো প্রতিকণা নাই, আছে মেসনের প্রতিকণা? মেসন কি বোসন কণা না? ফোটনের তো কোনো অ্যান্টিম্যাটারই নেই, ফোটন কি বোসন কণা না? তার মানে এখন বর্তমান ইসাক স্যারের বই অনুযায়ী গ্র্যাভিটন হচ্ছে একমাত্র কণা যার কোনো প্রতিকণা নেই। আপলোড দিব কেন, মাত্র দেখাই দিচ্ছি না, বডি করো ফাজিল, খালি ঝুলা রাখতেছে। এটা এখন এখন দেখাচ্ছি, এখন ঠিক করে নাও। বই নাই, সাথে বই নাই? তারপরে নিম্নের কোন কণা স্পিন জোর সঠিক নয়? এইটা একটু বলে দেই। ডিফারেন্ট ভ্যালু ইন রিটেন পার্ট এন্ড অবজেক্টিভ পার্ট। ইসাক স্যারের বইতে রিটেন পার্টে কোয়ার্কের যে তোমার হচ্ছে স্পিন আছে, কোয়ার্কের স্পিন আছে হাফ, 1/3, 1/4 এইভাবে রিটেন পার্টে। আর ইসাক স্যারের বইতে ওই যে বহু নির্বাচনীমূলক প্রশ্নের জন্য অতিরিক্ত তথ্য, ওইখানে লেখা আছে কোয়ার্কের স্পিন হবে হাফ, 3/2, 5/2 এইভাবে। এটা নিয়ে একজন প্রশ্ন করছিল যে হচ্ছে ভাইয়া অনুশীলনের মধ্যে এক ধরনের আর রিটেন পার্টে এক ধরনের, কোনটা দিব? রিটেন পার্টেরটাকে মেইন ধরে উত্তর করতে হবে। কেমন? রিটেন পার্টটাকে মেইন ধরে উত্তর করতে হবে। তো এখানে দেখো কোয়ার্কের মান 3/2, আমি যেটা রিটেন পার্ট থেকে করছি এটা ভাববো নাকি অবজেক্টিভ পার্ট থেকে করছি এটা ভাববো, কোনটা ভাববো? আমি দেখবো এইটাকে যদি আমি মানে এটা ছাড়া আর কোনো যদি সঠিক উত্তর পেয়ে যাই তাহলে ওইটাকেই দাগাইতে হবে। যেমন ধরো বেরিয়ানের স্পিন আমি জানি শূন্য না, তাহলে বেরিয়ানের স্পিন শূন্য এই কথাটা অবশ্যই ভুল, এটা তো একদম নিখাত ভুল, বোঝাই যাচ্ছে। তাহলে এটাকেই দাগাইতে হবে। তখন ধরতে হবে যে না ঠিক আছে, এটা অনুশীলনের থেকে প্রশ্ন করছে।
এখন যদি এমন দেখি যে না ঠিক আছে এখানে ব্যারনের স্পিন 0-9 এরকম দেয়া, তাহলে আমি বুঝতেছি যে এ নাম্বারও সঠিক, বি নাম্বারও সঠিক, ডি নাম্বারও সঠিক, তাহলে বুঝবো যে না সি নাম্বার আসলে রিটেন পার্ট থেকে করে এটাকে ভুল বানাইছে, তাহলে উত্তর তখন হইতো সি। কথা বোঝা যাচ্ছে? আমার প্রথম পছন্দ ইসাক স্যার। এই যে তোমরা টিচারদেরকে যে ইনসাল্ট করতেছে এটা কি ঠিক? হ্যাঁ, তুমি জানো প্রতি বছর কত লাখ পোলাপান ইসাক স্যারের বই পড়ে পাশ করতেছে? উনি মারা গেছে তুমি জানো? ইসাক স্যার যে বেঁচে নাই। এইভাবে তুমি একজন জাতীয় অধ্যাপক, একজন টিচারকে তোমরা লিখতেছো এইভাবে, এটাতে কি তুমি ওনাকে অপমান করতেছো নাকি নিজেকে অপমান করতেছো বলো তো কি? এটা কিন্তু একদম ঠিক না। টিচারদেরকে ইনসাল্ট করা যায় বলো? তুমি জীবনে কখনো মেডিকেলে পড়াশোনা করে কখনো কাউকে পড়াবা না, টিউশন করাবা না? পড়াবা তো নাকি? তোমাকে তোমার স্টুডেন্ট তোমার মানে পেছনে যদি এরকম গালিগালাজ করে, প্রথম পছন্দ অমুক ভাইয়া, তোমার কেমন, তুমি যখন শুনো তোমার কেমন লাগবে? তুমি উনি কি পরিমাণ মানে সম্মানিত একজন লোক, তাই না? তুমি এইভাবে মানে ধরো উল্টাপাল্টা বললে এই জন্য তুমি জাস্টিফাই করবা যে উনি ওনাকে নিয়ে মজা করা যাবে নাকি যাবে না? এটা ঠিক না, এটা করো না। এটাতে স্যার অপমানিত হচ্ছেন না, তুমি নিজেকে অপমানিত করতেছো, ইনসাল্ট করতেছো, ঠিক না? এবং দেখবা চোরের সাক্ষী পকেট মারার মতো তোমার আশেপাশে দেখবা 10-12 জন দাঁড়ায় যাবে তোমাকে বাহবা দেওয়ার জন্য। একদম ঠিক কথা বলছিস, ইসাক স্যারের জন্য এটাই বলা উচিত। বাট তুমি মাথায় রাখো জাহান্নামে কেউ একা যাবে না, 10-12 জন সঙ্গে নিয়ে যাবে। কেমন? পাপ কেউ একলা করে না, সব পাপ করতে গেলে সাথে 2-1 জন দেখবা সহমত ভাই থাকে আর কি, যারা তোমার সাথে হাত মিলাবে। তুমি ভাববা আরে জোস, আমি তো ব্যাপক কথা বলে ফেলছি, একদম ট্রল। ট্রলের জন্য লিমিট থাকে কিছু, স্যার দিয়ে নিয়ে মজা করা যায় না। কোনটি লেফটেন্ট করা নয়? ও কি যেন বলতেছিলাম, দাঁড়াও শেষ করি কথা। এটা 67 নাম্বার, এটা আমি লিখতে ভুল করছি, এখন আমাকে নিয়ে মজা নিবা। পৃথিবী অতি রক্তিম দৈত্য হতে কত বছর সময় লাগতে পারে? 600 কোটি। আসলে পৃথিবীতে কখনো রক্তিম দৈত্য হবেই না, এটা বই আছে। সূর্য রক্তিম দৈত্য হতে কত সময় লাগবে? এখন এটার উত্তর হচ্ছে মানে 600 কোটি, এটা সূর্য হবে আর কি। তোমার হোম প্র্যাকটিসে 67 নাম্বার 67 পৃথিবী বাদ দিয়ে সূর্য বসায় দাও, জাস্ট এতটুকুই, টাইপিং মিস্টেক ছিল। আচ্ছা, নিউক্লিয় ফিউশন বিক্রিয়া কত তাপমাত্রায় হয়? এটা আমাদের অন্যান্য চ্যাপ্টারে সব জায়গাতে 10⁸ দেয়া আছে, খুব সম্ভবত এটা সব জায়গায় 10⁸ ডিগ্রি সেলসিয়াস দেয়া আছে, আমার যদি ভুল না হয়ে থাকে আমাকে একটু বলবা। পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান, পরমাণু মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান চ্যাপ্টারে খুব সম্ভবত এটা 10⁸ ডিগ্রি সেলসিয়াস দেয়া আছে। আমার মনে হয় কোথাও কোনো কেলভিন দেয়া নাই, তোমরা আমাকে একটু কারেকশন করো তো চাইলে। কেলভিন কি দেয়া আছে কোথাও? আমার মনে হয় কেলভিন দেয়া নেই। তো যেহেতু এটা বইতে ইসাক স্যারের বইতে একদম ডিরেক্টলি দেওয়া আছে 10⁻7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিউক্লিয় ফিউশন হয়, তো এটা ইসাক স্যারের ডিরেক্ট লাইন নিতে হবে। কিন্তু সেলসিয়াস আসলে কি 10⁸, আর কেলভিন আসলে 10⁻7। কেমন? আচ্ছা, এটা গেল। 74 নাম্বার কিন্তু ঠিক আছে, ইসাক স্যারের এই বই অনুযায়ী এই চ্যাপ্টার অনুযায়ী ঠিক আছে, যদি সেলসিয়াস দিয়ে আসে 8 আর কেলভিন দিয়ে আসলে 7। এরপরে একজন একটা এক্সপ্লেনেশন চাইছিল, এক্সপ্লেনেশন কেমিস্ট্রিতে 10⁸ কেলভিন দেয়া। আচ্ছা ভালো কথা, কেমিস্ট্রিতে যদি 10⁸ কেলভিন দেয়া থাকে, আমি তোমাদের আরেকটা ব্যাপার বলে দিই, এটা কখনো প্রসঙ্গ আসে নাই বলে বলা হয় নাই। যেই কোনো টপিক যদি কেমিস্ট্রি এবং ফিজিক্সে ওভারল্যাপ করে, যে কোনো টপিক যদি কেমিস্ট্রি এবং ফিজিক্সে ওভারল্যাপ করে, সবসময় কেমিস্ট্রিকে প্রায়োরিটি দিবা। মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য ফিজিক্সের চাইতে কেমিস্ট্রির গুরুত্ব অনেক বেশি। যে কোনো টপিক যদি ফিজিক্স আর কেমিস্ট্রিতে ওভারল্যাপ করে, সবসময় কেমিস্ট্রিটা রেখে নিবা অলওয়েজ। কেমন? যেমন ধর বয়েলের সূত্র 2 বইতেই আছে, কেমিস্ট্রিতে আছে, ফিজিক্সও আছে, যদি ওভারল্যাপ করে সবসময় কেমিস্ট্রি। এটা একটা এক্সপ্লেনেশন দেওয়া লাগবে, ব্যাখ্যা বলে দিই। সূর্য কততম জেনারেশনের নক্ষত্র? এটা কই থেকে প্রশ্ন করছি? এটা প্রশ্ন করছি হচ্ছে এ থেকে, ওই যে বহু নির্বাচনমূলক প্রশ্নের জন্য ওই যে নির্বাচিত লাইন, যেটা ওইখান থেকে প্রশ্ন করছি। এই যে তোমার হচ্ছে এখানে লিখে দিছি সারসংক্ষেপ। তো এটা কেন সূর্যকে কেন সেকেন্ড জেনারেশন স্টার বলা হয়? কারণ হচ্ছে তোমাদের আমি বলছিলাম মনে আছে যে শুরু থেকে 1000 কোটি বছর পর্যন্ত
শুরু থেকে 1000 কোটি বছর পর্যন্ত একটা মহানক্ষত্র ছিল, এরপরে নক্ষত্রগুলো আলাদা হয়ে ছোট ছোট নক্ষত্র হয়েছে। তার মানে হচ্ছে ওই মহানক্ষত্রকে আমি বলতে পারি ফার্স্ট জেনারেশন স্টার, যেটা সূর্যকে বলতে পারি সেকেন্ড জেনারেশন স্টার। এটা বইয়ের মধ্যে ওই যে সংক্ষেপের মধ্যে লিখে দেওয়া আছে। সেকেন্ড জেনারেশন কেন বলে ব্যাখ্যা করে দিলাম, কেমন? আচ্ছা, এইবার অনেকে কিছু প্রশ্ন করছিলাম, আমি একটু প্রশ্নগুলোর উত্তর দিই। নাম্বার 1 তোমার হচ্ছে বিবর এবং হচ্ছে তোমার বামন, এই দুইটার মধ্যে প্যাচ লেগে যাচ্ছে অনেকের, আমি এটা একটু ক্লিয়ার করে দিই। বিবর এবং বামন, বিবর মানে গর্ত। গর্ত মানে কি, কিছু ফেলবো আর উপরে উঠে আসবে না। তাহলে কোনো কিছুকে আমরা যখন বলবো ব্ল্যাক হোল বা কৃষ্ণ বিবর, এর মানে সেখানে কিছু ফেললে কিছু উঠে আসবে না, কালো শুধু উঠে আসবে, কালো। তুমি জানো কালো মানে কিন্তু এখানে কোনো কালার নেই। যেমন আমরা বলি কোনো জায়গায়, যেমন ধরো ওই যে সবুজ গ্লাসের মধ্য দিয়ে, সবুজ চশমার মধ্য দিয়ে হলুদ রঙের কোনো বস্তু কেমন দেখাবে, কালো দেখাবে, কারণ সবুজ রঙের চশমা হলুদ রঙের আলোকে শোষণ করে নেবে, তোমার চোখে কোনো আলো পৌঁছাবে না, তখন তুমি এটা কালার কি দেবে, কালো দেখবা। তার মানে কোনো জায়গায় কালো লেখা আছে মানে এটা কালারলেস, তোমার চোখে কিছুই আসতেছে না। তাহলে কোনো একটা জায়গায় অন্ধকার বা কালো, এর মানে সেখান থেকে তোমার চোখে কিচ্ছু আসবে না। কৃষ্ণ বিবর বা ব্ল্যাক হোলকে কেন ব্ল্যাক বলা হয়, কারণ এখান থেকে কোনো আলো বের হয়ে আমাদের চোখে আসে না, এই জন্য আমরা এটাকে দেখি না, আমরা দেখি অন্ধকার। এই জন্য এটাকে আমরা বলি ব্ল্যাক হোল বা কৃষ্ণ বিবর। মনে হচ্ছে গর্ত, যাই ফেলবো সব নিয়ে নিবে, এটা ফেরত দিবে না কোনো কিছু, কেমন? আর বামন হচ্ছে ছোট। এটা কেন বামন বলে কোনো কিছুকে বলি, কোন নক্ষত্রের ভেতরের দিকে থাকে হচ্ছে হিলিয়াম, হিলিয়াম থাকে ভেতরের দিকে, হাইড্রোজেন থাকে বাইরের দিকে, হাইড্রোজেন থাকে বাইরের দিকে, নক্ষত্রের মধ্যে হাইড্রোজেন বাইরের দিকে থাকে। কেন? কারণ তুমি চিন্তা করতে পারো হাইড্রোজেন হালকা, তাহলে হাইড্রোজেনের মধ্যে মহাকর্ষ বল কম, মহাকর্ষ বল কম মানে এটা বাইরের দিকে অবস্থান করবে। আর হিলিয়াম ভারী, মহাকর্ষ বল বেশি, তাহলে এরা কি হবে, কেন্দ্রের দিকে জমা হবে। কারণ চিন্তা করো সব দিকের পরমাণুগুলা আকর্ষিত হয়ে তো মাঝামাঝি আসতে চাইবে, তাই না? তাহলে সবচেয়ে মাঝামাঝি কারা থাকবে, যারা বেশি ভারী। এই জন্য হিলিয়াম থাকে মাঝখানে আর হাইড্রোজেন থাকে কোথায়, বাইরের দিকে। এখন তুমি একটা নক্ষত্রের মধ্যে, একটা সূর্যের মধ্যে অলওয়েজ কিন্তু হাইড্রোজেন গুলোর ফিউশন হয়, ফিউশনে কি তৈরি হয়, হিলিয়াম তৈরি হয়। তার মানে দিনকে দিন একটা নক্ষত্রের মধ্যে হাইড্রোজেন কমতেই আছে, হিলিয়াম বাড়তেই আছে। তার মানে কোরের জায়গাটা ধীরে ধীরে ভারী হচ্ছে, ঘন হচ্ছে, আর বাইরের খোলসটা ধীরে ধীরে পাতলা হচ্ছে, হালকা হয়ে যাচ্ছে। তো যখন একটা নক্ষত্রের সমস্ত হাইড্রোজেন শেষ হয়ে যাবে, তখন এর বাইরের খোলসটা খসে পড়ে যাবে, খসে পড়ে ভিতরে শুধু হিলিয়াম কোরটা রয়ে যাবে, হিলিয়াম কোর। চিন্তা করো এত বাইরের এত বিশাল বড় আবরণ, এত বেশি হাইড্রোজেন, হঠাৎ করে সব ভ্যানিশ, তাই ভিতরের কোর রয়ে গেল। তাহলে আমি কি বলতে পারি না নক্ষত্রটা হঠাৎ করে বামন হয়ে গেল, বামন হয়ে গেছে। এবং এই সময় এইটার প্রচুর পরিমাণে টেম্পারেচার থাকবে, চারপাশে অনেক বেশি পরিমাণে টেম্পারেচার থাকবে। কারণ একটা বস্তুর মধ্যে যদি তাপমাত্রা অনেক বেশি থাকে, তাহলে এটা সব ধরনের আলো নিঃসরণ করবে, সব ধরনের আলো, সব ধরনের আলো যখন একসাথে নিঃসরণ করবে, বেনিয়া সহকলা 7 রং মিলে কোন কালার হয়, সাদা কালার। এই জন্য আমরা তখন এটাকে বলি সাদা মামন। এই নক্ষত্রটা বাকি যতটুকু হিলিয়াম আছে এটার বেশিক্ষণ বিক্রিয়া করতে পারবে না, কারণ হিলিয়ামের ফিউশন ঘটানোর জন্য অনেক তাপ লাগে, যেই তাপ এই নক্ষত্রের মধ্যে অবশিষ্ট থাকবে না, ধীরে ধীরে এটার আলো কমে আসতে থাকবে, একসময় এটা অদৃশ্য হয়ে যাবে। অদৃশ্য কথাটাকে কিন্তু আমরা ফিজিক্সের ভাষা বলি কালো। একটু আগে বললাম না কালো বিবর, কালো বিবরের কালার কি ব্ল্যাক না, কালো বিবর হচ্ছে অদৃশ্য, দেখা যায় না। একটু পরে এটা সাদা বামন থেকে আস্তে আস্তে এটা কালো বামন হয়ে যাবে। এই জন্য এই ছোট নক্ষত্রগুলা, সূর্যের মতো হালকা নক্ষত্রগুলা মারা যাওয়ার সময় প্রথমে সাদা বামন হয়, পরে কালো বামন হয়। তো কথা হচ্ছে তার আগে রক্তিম দৈত্য কেন হয়, অনেকে বলছে এটা যে রেড জায়ান্ট। রেড জায়ান্ট কি আসলে, এটা একটু বলি তোমাকে। সূর্য যখন মরতে নিবে, মানে সূর্য যখন হাইড্রোজেন প্রায় শেষ পর্যায়ে চলে আসবে, হাইড্রোজেন প্রায় শেষ পর্যায়ে, তখন যেটা হবে সূর্যের ভেতরে যে হিলিয়াম গুলা আর বাইরে যে হাইড্রোজেন গুলা, শেষ পর্যায়ে বলতে বোঝাচ্ছি যে হাইড্রোজেন অলমোস্ট শেষ, হাইড্রোজেনের ঘনত্ব অনেক কমে যাবে। তুমি চিন্তা করো তো একটু ব্যাপারটা, কল্পনা করো হিলিয়ামটা হচ্ছে পৃথিবী, হিলিয়ামটা হচ্ছে পৃথিবী, কল্পনা করো। হ্যাঁ, আর হাইড্রোজেন মনে করো ইটস লাইক সাম কাইন্ড অফ বেলুন, পৃথিবীর চারপাশে ঘুরতেছে। হ্যাঁ, এখন এই হাইড্রোজেনের ভর যত কমে আসবে, হাইড্রোজেন তত হালকা, পৃথিবীর তত তাকে ধরে রাখতে কষ্ট হবে। ঘুড়ির কথা চিন্তা করো, ঘুড়ি যখন, ঘুড়ি অনেক হালকা, ঘুড়িকে আকাশে ওড়ানো যায়, তুমি তো ঘুড়ির মতো হালকা না, তোমাকে তো আমি এইভাবে দড়ি দিয়ে বেঁধে আকাশ উড়াইতে পারবো না, পারবো? আমার মনে চাইলেও পারবো না। যদি কাউকে আমার ঘুড়ির মতো আকাশ উড়াইতে মনে হচ্ছে আমি পারবো না, কারণ সে অনেক ভারী। তাহলে উপরের হাইড্রোজেন গুলা যখন আরো হালকা হয়ে যাবে, তখন তাকে হিলিয়ামের ধরে রাখতে কষ্ট বেশি হবে, তখন হাইড্রোজেন গুলো হালকা হয়ে আরো উপরে যাওয়া শুরু করবে, মানে ঘুড়ির মতো আর কি। যত হালকা, যত দড়ি ছাড়বা তত উপরের দিকে যাবে। তার মানে এটা হাইড্রোজেন গুলো আস্তে আস্তে কি করবে, আয়তন বাড়ানো শুরু করবে। আয়তন যত বাড়বে আরো পাতলা হবে,
আরো আরো ঘনত্ব কমে যাবে, রাইট? তখন হাইড্রোজেন বাড়তে 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 দৈত্যের আকার ধারণ করবে। দৈত্যের আকার কত গুণ বেশি? 100 গুণ বড় হবে। নর্মালি সূর্যের সাইজ হচ্ছে 14 লাখ কিলোমিটার ব্যাসার্ধ, ওই সময় সূর্যের সাইজ হবে 14 কোটি কিলোমিটার ব্যাসার্ধ, এবং ওই সময় সূর্য আসলে পৃথিবীকে গ্রাস করবে। এখন তো আমার মনে হবে যে ভাইয়া ঠিক আছে বুঝলাম দৈত্য হবে তখন সূর্য, তাকে রেড জায়ান্ট কেন বলে? রেড, এখন রেড বলতে আমরা ভাবি খুব মারাত্মক কিছু একটা, নক্ষত্রের জন্য রেড বলতে বোঝায় কম মারাত্মক কিছু একটা। কেন জানো? কারণ হচ্ছে যখন এইভাবে সূর্য বড় হবে তখন কি সূর্যের এনার্জি কমে আসবে না? এনার্জি কমে আসবে তো, কারণ এই যে হাইড্রোজেন কমে যাচ্ছে, তাহলে এনার্জি কমে আসবে। এখন এনার্জি যদি কমে তার কম্পাঙ্ক কমবে, এনার্জির সাথে কম্পাঙ্ক সমানুপাতিক। তুমি জানো ই সমান সমান এইচ এফ, বোরের সূত্র থেকে জানো, এবং সেখান থেকে তুমি এটাও জানো ই সমান সমান এইচ সি বাই ল্যামডা। তার মানে এনার্জি যদি কমে আসে ল্যামডার মান বাড়বে, ল্যামডার মান বাড়তে বাড়তে সবচেয়ে বেশি কত হইতে পারে? লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য, এটা আমরা দেখতে পাই। তার মানে তখন সূর্যকে দেখা যাবে কি লাল দৈত্যের মতো দেখা যাবে, মনে হবে অনেক ভয়ঙ্কর, কিন্তু সেটা আসলে এখনকার সূর্যের চাইতে অনেক কম পাওয়ারফুল, কিন্তু সেটা আমাদেরকে মেরে ফেলার জন্য যথেষ্ট। তার মানে তখন সূর্য বুধ শুক্র আর পৃথিবীকে গ্রাস করবে, মঙ্গলকে মোটামুটি পোড়াই দেবে আর কি। কেমন বোঝা যাচ্ছে আমার কথা? তাইলে সূর্য মারা যাওয়ার সময় প্রথমে হবে লাল দানব, তারপরে সূর্যের হাইড্রোজেন লেয়ার খসে যাবে, তারপরে হচ্ছে সেটা হবে সাদা বামন, এরপরে সূর্য কালো বামন হয়ে একদম ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা ভাইয়া সুপারনোভার ভর সৌরভর কত সৌরভের সমান? এটা ইসাক স্যারের বইয়ে 2 আছে, 2 দাগাইতে হবে। ইসাক স্যারের বইতে 2 আছে, 2 দাগাইতে হবে। সুপারনোভার ভর কত সৌরভরের কত গুণ? 2 গুণ। আচ্ছা বেরিয়নটা আরেকবার একটু বলবে, একটু বলে দিই শোনো। সুপারনোভার ব্যাখ্যাটা বুঝি নাই, আচ্ছা আমি বলে দিচ্ছি। সুপারনোভা ব্যাখ্যাটা হচ্ছে এই যে যখন তোমার হাইড্রোজেন আর হিলিয়াম এর ফিউশন হবে যখন, তখন সেখানে যখন নক্ষত্রটা যখন একদম লাস্ট টাইমে মনে করো সব হাইড্রোজেন প্রায় শেষ হয়ে আসছে, তখন হিলিয়াম সব হাইড্রোজেন হিলিয়ামে পরিণত হয়ে যাবে, তাই না? এত বেশি হিলিয়াম হবে, এই হিলিয়াম গুলা নিজেদের দিকে আকর্ষণের কারণে ছুটে আসবে, ছুটে এসে তারা বিশাল বেগে সংঘর্ষ করবে, সংঘর্ষ করলে ওখানে একটা প্রচুর এনার্জি রিলিজ হবে, ওইটাকে আমরা বলি নোভা বা মহাজাগতিক আলো। এখন যদি কোনো নক্ষত্রের ভর কম হয় তাহলে মারা যাওয়ার সময় তার মধ্যে হিলিয়ামের ভর কম হবে, তাহলে তার আলোটাও কম হবে, তাকে আমরা বলি নোভা। এই জন্য আমরা বলি কোনো নক্ষত্রের ভর যদি 1.4 এম নটের কম হয় তখন আলোটা কম হবে, তার নাম হবে নোভা। যদি কোনো নক্ষত্রের ভর 1.4 থেকে 3 এম নটের মাঝখানে হয় তখন আলোটা বেশি হবে, তখন তার নাম হবে সুপারনোভা। আবার যদি কোনো নক্ষত্রের ভর 3 এম নটের বেশি হয় তখন তো আরো বেশি ঝিলিক হবে, তখন এটার নাম তখন আমরা সুপারনোভা। তাহলে সুপারনোভা হচ্ছে ভারী নক্ষত্রগুলোর জন্য। ভারী নক্ষত্র মানে 1.4 এর চেয়ে বেশি হইলেই চলে, 1.4 এর চেয়ে বেশি হইলেই চলে, তার মানে 2ও সঠিক, 4ও সঠিক, 5ও সঠিক, সবই সঠিক। সুপারনোভার জন্য 1.4 এর চেয়ে বেশি হইলেই চলে। তো ইসাক স্যারের বইতে যদি এটা থাকে, তুই আমাকে অপশনের মধ্যে বলছো, ওই যে কমেন্টের মধ্যে যদি 2 থাকে তাহলে 2 দেখাবা, ইসাক স্যারের বইতে ছিল ওইটা দেখাবা। ভাইয়া সার সংক্ষেপে যে দেয়া নক্ষত্রের জ্বালানি হিলিয়াম হাইড্রোজেন হবে না, এই আপু এটা আমি একটু আগে বলে দিছি না, নক্ষত্রের জ্বালানি হাইড্রোজেন হইতে পারে, ভারী নক্ষত্রের জন্য হিলিয়ামও জ্বালানি হইতে পারে, হিলিয়াম গুলোও ফিউশন হয়ে কার্বন হয়, আয়রন হয়। অপশনে যদি হাইড্রোজেন থাকে হাইড্রোজেনে দাগাইতে হবে, যদি হাইড্রোজেন না থাকে তখন গিয়ে হিলিয়াম দাগাবে। কেমন? আচ্ছা যেটা বলতেছিলাম, সুপারনোভা ছাড়া আরেকটা কিছু জন্য কি শুনতে চাইলো? দানব নক্ষত্রের রেড জায়ান্ট, সুপারনোভা ব্যাখ্যাটা বলে দিছি। সুপারনোভা আরেকটা যেন কি বলছিল ভুলে গেলাম। দেখছো উপরে চলে গেছে, বুঝে পাচ্ছি না ওনা। বিবর আর বামনে আমার প্রবলেম আছে, বলে দিচ্ছি বিবর আর বামনের প্রবলেম। হ্যাঁ বেরিয়ন, বেরিয়ন বলছিল। শোনো আমি তোমাদের যখন হ্যান্ডনোটটা পড়াইছি, হ্যান্ডনোটের মধ্যে তপন স্যারের বই থেকে যে তুলছি, হ্যান্ডনোটের মধ্যে একটা কথা লিখে দিয়েছিলাম, আমি দেখাই একটু। দাঁড়াও স্ক্রিন শেয়ার করে দাঁড়াও। ওই যে হ্যান্ডনোটের মধ্যে কত নাম্বার পেজের জন্য দিছিলাম? হ্যাঁ পাইছি। এই যে মহাবিশ্বের সংযুক্তি, ডার্ক এনার্জি আছে 68.5, ডার্ক ম্যাটার আছে 26.6, দৃশ্যমান আছে 4.9, এগুলোকে আমরা বলি বেরিয়নিক ভর।
বেরিয়নিক ভর বলি এটাকে। দেখো এটা কি তোমাদের খেয়াল আছে কিনা? এটাকে আমরা বেরিয়নিক ভর বলি। এটাকে কেন বেরিয়নিক ভর বলি একটু বলে দিচ্ছি, শোনো, মনোযোগ দাও। আমাদের এই যে তোমার হচ্ছে বস্তু কণা মানে ফার্মিয়ন যারা, এই ফার্মিয়ন গুলা দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কোয়ার্ক, একটা হচ্ছে লেপটন। লেপটন মানে তারাই যারা নিউক্লিয়াসের বাইরে থাকে, আর কোয়ার্ক হচ্ছে তারাই যারা নিউক্লিয়াসের ভেতরে থাকে। কোয়ার্ক জোড়া দিয়ে তাদের বানানো হয়। তো অনেকগুলা কোয়ার্ক জোড়া দিলে এক একটা হ্যাড্রন হয়। তার মানে হ্যাড্রন আসলে একটা কোয়ার্কের দল, যেখানে অনেকগুলো কোয়ার্ক আছে। তুমি দেখছো প্রোটনও কোয়ার্ক দিয়ে বানানো হয়, নিউট্রন কোয়ার্ক দিয়ে বানানো হয়, মেসনও কোয়ার্ক দিয়ে বানানো হয়, দেখছো না? তাহলে হ্যাড্রন মানে কারা? যারা নিউক্লিয়াসের ভেতরে থাকে। এই হ্যাড্রন গুলো আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে ব্যারিয়ন, একটা হচ্ছে মেসন। তো মেসন কারা? যারা অল্প সময় ধরে বাঁচে। ওই যে মেসন কি, প্রোটন থেকে জন্ম নিয়ে নিউট্রনে গিয়ে মরে যায়। আর ব্যারিয়ন কারা? যারা নিউক্লিয়াসের ব্যারিয়ার তৈরি করে, ব্যারিয়ার মানে অবকাঠামো তৈরি করে, যারা নিউক্লিয়াসের ঘরটা বানাচ্ছে। কারা বানাচ্ছে? প্রোটন আর নিউট্রন বানাচ্ছে না? তাহলে প্রোটন আর নিউট্রনকে একসাথে বলা হয় ব্যারিয়ন। প্রোটন আর নিউট্রনকে একসাথে বলা হয় ব্যারিয়ন। তুমি আমাকে বলো, এটা তোমার কেমিস্ট্রিতে পড়ছো না? একটা পরমাণুর সমস্ত ভর বলতে নিউক্লিয়াসের ভর কি বোঝানো হয়? এটা পড়ছো না কেমিস্ট্রিতে? কারণ ইলেকট্রন খুবই হালকা, তাহলে পরমাণুর যে ভর, এটার মধ্যে ইলেকট্রনের ভর খুব বেশি কম তফাৎ তৈরি করে না। পরমাণুর যে ভর, এটা অ্যাকচুয়ালি নিউক্লিয়াসের ভর, কারণ নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন। অ্যাকচুয়াল ভরটা আসলে প্রোটন আর নিউট্রনের ভরই। মেসনের কিন্তু তেমন কোনো ভর নেই, মেসনের ভর কিন্তু শূন্য। তাহলে আমি কি এটা বলতে পারি পরমাণুর সমস্ত ভর হচ্ছে প্রোটন আর নিউট্রনের ভর? পরমাণু দিয়েই তো অণু তৈরি, তাহলে অণুর সমস্ত ভরই কিন্তু প্রোটন আর নিউট্রনের ভর। অণু দিয়েই তো পদার্থ তৈরি, তাহলে পদার্থের সমস্ত ভরই কিন্তু আসলে প্রোটন আর নিউট্রনের ভর। পদার্থ দিয়ে আমাদের পৃথিবী তৈরি, পৃথিবী দিয়ে পুরো মহাবিশ্ব তৈরি। পুরো মহাবিশ্বের যত ভর আছে এগুলো আসলে কার ভর? প্রোটন আর নিউট্রনের ভর। প্রোটন আর নিউট্রনকে আমরা বলি না ব্যারিয়ন? তাহলে আমরা বলতে পারি পুরো পৃথিবীতে যা ভর দেখতে পাচ্ছ এটা আসলে ব্যারিয়নিক ভর, প্রোটন আর নিউট্রনের ভর। বাদ বাকি ভর আসলে নেগলিজিবল, বাদ বাকি ভরকে কাউন্ট না করলেও চলে। এটা থেকে 1.4 এর কম হলে শ্বেত বামন হবে। প্রথমে আমি একটু আগে ব্যাখ্যা করে বললাম শ্বেত বামন হবে, তারপর সেটা আলো বিকিরণ করতে করতে নাই হয়ে যাবে, মানে কালো বামন হয়ে যাবে। ভাইয়া অপশনে দুইটা থাকলে কোনটা দিবা? অপশনে যেটা থাকবে কেন? প্রশ্ন কি তুমি করবা? তুমি করলে দিতে পারো প্রশ্ন। এটা গেল, তাহলে এটা ব্যাখ্যা করে বলে দিছি। অনুশীলনের কোন অ্যান্সারে যদি ভুল থাকে তাহলে কি ভুল অ্যান্সার করবো কিনা, এটা এটা আমি অনেকবার করে বলছি, আবার বলি। অনুশীলনের প্রশ্নে যদি কোনো ভুল থাকে, ভুলটাই করতে হবে যতক্ষণ পর্যন্ত ওই ভুলের সঠিক উত্তর রিটেন পার্টে ঠিক করে দেয়া না থাকবে। ইসাক স্যারের রিটেন পার্ট সবার উপরে সত্য, তার উপরে নাই। ইসাক স্যারের রিটেন পার্টে যদি কোনো কিছু ঠিক করে দেয়া থাকে তাহলেই শুধুমাত্র অনুশীলনের ভুল উত্তর ঠিক করা যাবে। কথা বুঝতে পারছি? হুম, এটা হচ্ছে গ্রামারের কথা। এটা কিসের কথা? গ্রামারের কথা। কিন্তু ট্রিক্স কি বলে? ট্রিক্স বলে যে আমাকে যদি জিজ্ঞেস করতা যে ভাইয়া আপনি হলে কি করতেন, আমি হলে কি করতাম বলি, আমি একটা ট্রিক্স বলি। এটা গ্রামারের কথা না, ট্রিক্স এর কথা। এটা আমার সব জায়গায় বললে হবে না। আমি ট্রিক্স অ্যাপ্লাই করতাম এইভাবে যে প্রত্যেক চ্যাপ্টারে অনেকগুলো করে ভুল আছে। আমি বলতাম এইভাবে যে প্রত্যেক চ্যাপ্টারে অনেকগুলো করে ভুল আছে। একটা চ্যাপ্টারের ভুল দেখতে গেলে আমি মনে রাখতে পারি, দুটো চ্যাপ্টার মনে রাখতে পারি। 10 চ্যাপ্টার পড়তে গেলে আমি মনে রাখতে পারি না, কারণ আমি একে ফজলুল হক না। আমি এক পাতা পড়ে পড়ে ছিঁড়ে ফেলি না। আমার মাথায় আল্লাহ অত পরিমাণ ব্রেন দেয় নাই। আমি পুরা বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্সের সমস্ত ভুল আমি মনে রাখতে পারবো না। সঠিক জিনিস মনে রাখা সোজা, ভুল জিনিস মনে রাখা টাফ। তাহলে আমি কি ভাববো? আমি ভাববো ফিজিক্সে টোটাল 2000 লাইন আছে যেখান থেকে প্রশ্ন আসতে পারে। 2000 লাইন। এই 2000 লাইনে বড় জোর 100টা ভুল আছে, 100টা ভুল। তাহলে আমার এখান থেকে প্রশ্ন আসবে 20টা। তার মানে আমি গড়ে হিসাব করে বলতে পারি যে আমার 2000 লাইন থেকে যদি 20টা প্রশ্ন হয়, তাহলে 100টা ভুলের থেকে মাত্র একটা ভুল থেকে প্রশ্ন হইতে পারে। তার মানে হাইয়েস্ট আমার 20টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হইতে পারে ভুল থেকে। আমি যদি পরীক্ষার হলে গিয়ে এটা ভেবে বসি যে আমি সবসময় চেক করে দেখবো ভুল থেকে প্রশ্ন আসছে কিনা, তাহলে আমি ইচ এন্ড এভরি প্রশ্নে আমি দেখা যাবে চেক করে করে দেখতেছি এটা মনে ভুল থেকে হয়েছে, এটাই মনে ভুল থেকে হয়েছে, এটাই মনে ভুল থেকে হয়েছে। তখন দেখা যাবে আমি প্রত্যেকটা প্রশ্ন অ্যান্সার করতে গিয়ে আমি ভয়ে ভুগবো। তার মানে পরীক্ষা খারাপ হবে। আমি কি করব? আমি ভাববো ভুল থেকে কোনো প্রশ্নই আসে নাই, তার মানে ওই যে একটা যে ভুল থেকে আসতে পারে ওইটাকে আমি ভাববো এটা সঠিক থেকেই আসছে, আমি এটাকে জবাই করে দিব। কেন জবাই করলাম? আমি এই 1 নাম্বার আমার ভুল যাবে, যা গিয়া এই 1 নাম্বার ভুল করে আমি বাকি 19 নাম্বারকে বাঁচাবো। কথা বোঝা যাচ্ছে? আমি যদি, এটা গ্রামার যে আমার সব ভুল হিসেবেই পড়ে যাওয়া উচিত, এটা গ্রামার।
আমিও তোমাকে টিচার হিসেবে এটাই বলবো, হ্যাঁ ভুল ভুল হিসেবে পড়তে হবে, ভুলকে ঠিক করা যাবে না, এটা গ্রামার, এটাই করতে হবে। কিন্তু এটা করতে গেলে আমার প্র্যাকটিক্যাল লাইফে যেটা হবে, আমি 20টা ভুলের 20টা প্রশ্ন আসলে সেটা ভুল ধরতে গিয়ে আমি সবগুলোতে মনে হবে এটাই মনে হয় ভুল, এটাই মনে হয় ভুল, এটাই মনে হয় ভুল, সবগুলো অ্যান্সার করতে গেলে আমার ভয় লাগবে। আমি দেখা যাবে 20টা প্রশ্ন অ্যান্সার করতে করতে 1 ঘন্টা লাগাই দিচ্ছি। আমি এই সর্বনাশ কেন করবো নিজে? আমি ভাববো ভুল থেকে কোনো প্রশ্নই হবে না, সব প্রশ্ন ঠিক থেকে আসছে, আমি সবগুলাকে সঠিক উত্তর দাগাই দিব। সঠিক দাগাই দিয়ে তারপর যদি একটা ভুল থেকে আসো, ওই একটা আল্লাহর রাস্তায় মাফ, ওই একটার জন্য বাকি 19টা আমি বাঁচাইছি। কথা বোঝা যাচ্ছে? হুম। এক চ্যাপ্টারের জন্য এটা এটা ঠিক আছে, ঠিক আছে ভাই ভুলটা ভুলই বললাম, সব চ্যাপ্টারের জন্য এটা ইম্পসিবল। তুমি যদি বলো যে ভাই পসিবল, তাহলে আমি বুঝবো তুমি প্রশ্ন সামনে নিয়ে পরীক্ষা দিচ্ছ, তোমার জন্য পসিবল। বই খুলে খুলে অনলাইনে পরীক্ষা দিচ্ছ, মেডিকেল ভর্তি পরীক্ষা যদি অনলাইনে হয় বই খুলে খুলে, তাহলে এটা পসিবল, এছাড়া পসিবল না। কেমন? আচ্ছা, এটা গেল। আর হচ্ছে লাস্ট আরেকটা কথা, সূর্যের মধ্যে ফিউশন নাকি ফিউশন এটাও বলে দিছি, ক্লাস করে না, মাঝখানে খাইতে গেছিল, ভাত খেতে গেছিল, ভাত খেয়ে আবার আসছে, আইসা এখানে আইসা আবার ইয়ে করতেছে, জিজ্ঞেস করতেছে, এগুলো আগেই বলে দিছি। তারপরে আরেকজন কি বলছে, লেটস প্র্যাকটিসের 100 নাম্বার। নিউট্রন তারকা সংকুচিত হয়ে কি হয়? নিউট্রন তারকা সংকুচিত হয়ে কৃষ্ণ বিবর হবে। নিউট্রন তারকা 16 কিলোমিটার না, তাহলে এটা আরো সংকুচিত করে কি হবে? ব্ল্যাক হোল হবে, কৃষ্ণ বিবর। কেমন? সুপারনোভা হওয়ার পরে নিউট্রন তারকা হয়, তাহলে নিউট্রন তারকা যদি আরো সংকুচিত হয় তাহলে কৃষ্ণ বিবর হবে। ভাইয়া হিগস বোসনের ক্ষেত্রে কি কি পার্টিকেল থাকে? হিগস বোসন একটাই পার্টিকেল, একটাই কণা, একটাই কণা। বলে দিচ্ছি, মাত্র বলে দিচ্ছি, নিউট্রন তারকা সংকুচিত হয়ে কি হয়? কৃষ্ণ বিবর হয়। গড় ঘনত্ব সমান ঘনত্ব আরেকবার বলেন, গড় ঘনত্ব সমান ঘনত্ব আরেকবার বলবো। আমি ক্লাসে এটা বলে দিছিলাম যে, দাঁড়াও হোয়াইট বোর্ড শেয়ার করি। ক্লাসে বলে দিছিলাম যে কোন একটা বস্তুর মধ্যে কিয়ামত তখনই হবে যখন বস্তুগুলা কাছাকাছি আসা শুরু করবে। কারণ মহাসংকোচন তো মহাকর্ষ বল ছাড়া সম্ভব না, তাই না? তাহলে মহাকর্ষ বল বাড়ে কিভাবে? মহাকর্ষ বল ভরের গুণফলের সমানুপাতিক, তাহলে ভর বাড়াইলে মহাকর্ষ বল বাড়ে। দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে দূরত্ব কমাইলেও মহাকর্ষ বল বাড়ে। তার মানে মহাকর্ষ বল বাড়ানোর দুইটা প্রসেস, ভর বাড়াও মহাকর্ষ বল বাড়বে, কিয়ামত হওয়ার চান্স বাড়বে। দূরত্ব কমাও মহাকর্ষ বল আরো বাড়বে, কিয়ামত হওয়ার চান্স আরো বাড়বে। এখন তুমি ভাবো, আমি ভর বাড়াচ্ছি, আমি দূরত্ব কমাচ্ছি, আমি কি ঘনত্ব বাড়াচ্ছি না? ভর বাড়াচ্ছি আর দূরত্ব কমাচ্ছি, তাহলে আমি কি ঘনত্ব বাড়াচ্ছি না? তাহলে আমি বলতে পারি ঘনত্ব একমাত্র জিনিস যেটাকে যত বাড়াবা, যত বাড়াবা বল তত বাড়বে। তাহলে ঘনত্ব হচ্ছে আমাদের কি পয়েন্ট, এটা কি বাড়াইতে হবে আমাদের। এখন বিজ্ঞানের হিসাব করছে ঘনত্বের মান যদি প্রতি ঘনমিটারে মাত্র 3টা হাইড্রোজেন পরমাণুর ভরের সমান হয়, তাহলে ওইটা এতটুকু ঘনত্ব যথেষ্ট মহাসংকোচন শুরু করার জন্য। এই ঘনত্বের নাম দিয়েছে তারা রোসি, রো ক্রিটিক্যাল মানে সংকট ঘনত্ব। রোসি মানে কত? 1 ঘনমিটারে 3টা হাইড্রোজেন পরমাণু, 3টা, মাত্র 3টা, এতটুকু ঘনত্ব হইলেই চলে। তাহলে আমাদের ঘনত্ব যতদিন পর্যন্ত এই ঘনত্বকে ক্রস না করতেছে ততদিন পর্যন্ত সংকোচন হবে না। তাহলে আমি কি বলতে পারি না, আমাদের ঘনত্ব যদি এই ঘনত্বের চেয়ে বেশি হয়, মানে এই কিয়ামতের ঘনত্ব চেয়ে বেশি হয়, তাহলে আমরা বুঝবো আমরা বিপদের মধ্যে আছি। তার মানে এখন প্রসারণ হচ্ছে, এখন প্রসারণ হচ্ছে, তখন কি হবে? সংকোচন শুরু হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে গ্রহণযোগ্য মডেল, যে আমাদের ঘনত্ব কোনো না কোনো সময় এই কিয়ামতের ঘনত্বের চেয়ে বেশি হবে, রোসিয়ার চেয়ে বেশি হবে, গড় ঘনত্ব সংকট ঘনত্বের চেয়ে বেশি হবে, তখন হবে প্রসারণ প্লাস সংকোচন। এটাকে আমরা বলি আবদ্ধ মডেল। কেমন? আর যদি আমাদের ঘনত্ব বিপদ সীমা কখনোই ক্রস না করে, তাহলে আনন্দ আনন্দ, তাহলে সারা জীবন মহাবিশ্ব বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কোনো কিয়ামত নাই, কোনো হিসাব কিতাব নাই। এটাকে আমরা বলছি উন্মুক্ত মহাবিশ্ব, যেটা আজীবন ধরে প্রসারিত হবে। কেমন? আর যদি আমাদের ঘনত্ব তোমার ঘনত্ব সমান হয়, রোসিয়া সমান যদি হয়, তাহলে এরা হবে সমতল মহাবিশ্ব, তখন মহাবিশ্ব প্রসারিত হবে না, ধসেও পড়বে না। এটা বলছিলাম ক্লাসে। আচ্ছা, এইবার হাবল টেলিস্কোপ এক প্রকার এক্সরে টেলিস্কোপ, বইয়ের কোথায় আছে? হাবল টেলিস্কোপ এক প্রকার এক্সরে টেলিস্কোপ, এটা নতুন বইতে নাই, এটা মনে হয় কম্পিনেন্ট বুক আছে, তারা আমি একটু চেক করে দাও। এটা কি হাবল টেলিস্কোপ এক্সরে টেলিস্কোপ, এটা কম্পিনেন্ট বুক আছে? আমাকে একটু বলো তো। লেটস প্র্যাকটিসের 8 নাম্বারটার অ্যান্সার কত বলছেন? লেটস প্র্যাকটিসের 8 নাম্বারটা হচ্ছে তোমার, যে সবগুলোর মধ্যে 7 বসাই দিতে বলছি, সবগুলোর মধ্যে 7 বসাই দিতে বলছি, 7। আসলে 0, 2, 5, 7 আছে না, সবগুলোর মধ্যে হবে 70, 75, 72, 77, তখন উত্তর হবে 72। টাইপ করতে ভুল করছি। 2019 এডিশনের বইতে আছে, সঞ্জিতা খানম মেন সঠিক উত্তর দিছে, 2019 এডিশনের বইতে আছে হাবল টেলিস্কোপ একটা এক্সরে টেলিস্কোপ।
কেমন? এটা বইতে আছে, পুরনো বইতে মনে হয়। নিউ এডিশনের বইতে না থাকলে এখান থেকে প্রশ্ন আসবে না, বাদ দিতে পারো। আমরা প্রশ্ন দিয়েছি কারণ ওই যে প্রশ্নগুলো তো করা হয়েছে, ওই যে তোমার কম্পেনিয়ন গ্রুপের প্রশ্ন তো করা হয়েছে হচ্ছে তোমার পুরান বই থেকে, আর তখন তো নতুন বই আসে নাই এই জন্য। কেমন? আচ্ছা, এটা নতুন বইতে কই আছে আমি দেখাই। নতুন বইতে এখানে আছে মনে হয়। না, এটা এখানে নাই, পুরান বইতে আছে এটা। আচ্ছা, কম্পেনিয়ন বুক আছে। নাসিমা আক্তার, আমাকে একটু বলো তো কত নম্বর পেজে আছে? পাইওনের কাজ কি? পাইওনের কাজ, এটা তো বই নাই রে ভাই। পাইওনের কাজ বইতে নাই। কেমন? এগুলো খুবই স্বল্পস্থায়ী কণিকা, রিসেন্টলি আবিষ্কার করা হয়েছে এগুলা, অতি সম্প্রতি। সবকিছু জেনে শেষ করতে পারি নাই, পাইওনের কাজ আমাদের বইতে নাই। হ্যাড্রন কণা হিসেবে পাইওন কি ভূমিকা পালন করে, এটা খুবই খুবই স্বল্প সময় ধরে বেরোয়। এটার ব্যাপারে আমরা সব তথ্য পাই নাই। হ্যাঁ, এটা কোনো একটা অ্যাডমিশন টেস্টে আসছে, তখনকার বইতে ছিল। এই যে আছে তো 262 নাম্বার পেজে আছে, দাঁড়াও। কম্পেনিয়ন বুকের 262 নাম্বার পেজ, দাঁড়াও দেখে বলতেছি। আমার কাছে সব আছে, কম্পেনিয়ন বুক, লেস প্র্যাকটিস সবগুলাই এনে রাখছি। যারা যারা বলে কোথাও কিছু নাই, তাদের জন্য যেন উত্তর দিতে পারি। দাঁড়াও চেক করি। কোথায় নাই তো। ইসাক স্যারের 42 নম্বর এমসিকিউটা দেখতে বলছে, বাট বইতে অ্যান্সার দেয় হাবল টেলিস্কোপ। এই নাই তো নাই, নাই তো নাই, এগুলো নিয়ে কথা বাদ দেয়, আমি না দেখালে কিছু বুঝবো না। স্ক্রিনশট তুলবা বইয়ের, যে জায়গায় আছে ওইটা কমেন্টে কমেন্ট আমাকে দিবা। প্রবলেম শেয়ারিং পোস্ট আমি অ্যান্সার করে দিব। আমি বুঝতেছি না, লেটস প্র্যাকটিসের 21 নম্বরের অ্যান্সারটা কি হবে? লেটস প্র্যাকটিসের 21 দ্বারা বলতেছি। এইচ এর মান এটা বলে দিছি, দেখো নাই কেন? আরে 21 সি, সি উত্তর সি। বই নাই তাহলে বাদ। বইতে আছে 811 নম্বর পেজ। এখন যদি না থাকে মারুক কিন্তু। নাই, লেখা নাই, কোথাও লেখা নাই। হাবল টেলিস্কোপ যে এক্স রে টেলিস্কোপ এটা বলে নাই। হাবল টেলিস্কোপের উপর কমা দেয়া আছে। নাই নাই। হ্যাঁ রাইট। শাহরিয়ার যেমন সিফাত সঠিক, হাবল টেলিস্কোপ এক্স রে টেলিস্কোপ আলাদা হওয়ার কথা, কারণ কমা কমা দিয়ে লিখছে। না, এটা নেই কিছু, ডিফেক্টিভ কোয়েশ্চেন, বাদ। ইসাক স্যারের পরে 819 নাম্বার পেজ, দাঁড়াও দেখি। 819, 819 কি রে? কোনটা 819 কি? ও আচ্ছা, এটা কি অনুশীলনের মধ্যে আছে 42 নাম্বার? 42 উত্তর ক দেয়া? ইসাক স্যারের বই, এই যে পাইছি দেখো। সর্বশেষ একজন দিতে পারছে। ইসাক স্যারের বইয়ের 800 কত নাম্বার পেজ, কে দিল এটা? 42 নম্বর, শারমিন শিখা। থ্যাংক ইউ। ইসাক স্যারের বইয়ের 42 নাম্বারে লেখা আছে হাবল টেলিস্কোপ কি, এবং ইসাক স্যারের বইয়ের উত্তরে দেওয়া আছে অপটিক্যাল টেলিস্কোপ। ইসাক স্যারের বই অনুযায়ী উত্তর হচ্ছে 42 ক, অপটিক্যাল টেলিস্কোপ। শেষ। ভাইয়া মেডিকেল অ্যাডমিশন টে 2017-18 নিউটন তারার কোয়েশ্চেনটা বুঝি নাই। কোন কোয়েশ্চেনটা? আমাকে একটু ছবি তুলে ইয়েতে দিও, ওই যে কি বলে, প্রবলেম শেয়ারিং পোস্টে দিও। স্ক্রিন শেয়ারিং হয় নাই। এই যে হয়েছে এখন স্ক্রিন শেয়ারিং। অপটিক্যাল দেয়া, তাহলে অপটিক্যালে দিবা। আর কোথাও কিছু লেখা নাই, নিউ এডিশনে বইতে নাই। খুব ভালো লাগতেছে আমার, নতুন ইনফরমেশন জানছি। ভাইয়া মহা, মহা মহা কি, মহা হিমায়ন কি? সব ঠান্ডা হয়ে যাবে, এটাকে বলে মহা হিমায়ন।
অপটিক্যাল দিবা, রাইট, অপটিক্যাল দিবা। হ্যাঁ, আর কি, আর কোথায়, এটা তো কারণ এটা তার কথা দেয়া নাই, হাবল টেলিস্কোপ তার কথা দেয়া নাই। ভাইয়া কি মেডিকেল অ্যাডমিশন টেস্ট নিউটন দ্বারা কোশ্চেন বুঝি নাই, এটা একটু ছবি তৈরি এতে দিও, আমি ছবি ছাড়া বুঝবো না, কোন প্রশ্ন না বললে বুঝবো না তো। আর কোনো প্রশ্ন আছে কিনা দেখি। অনেক ধন্যবাদ ভাইয়া, মাহেন্দ্র খন গেল, খুব ভালো, কংগ্রেচুলেশন তোমার মাহেন্দ্র খানের জন্য। তারপর প্রিন্স লিন খুবই হতাশ, ধুর এই কোয়েশ্চেন আমি এখনই বাদ দিয়ে দিলাম, দাও সব প্রশ্ন বাদ দিয়ে দাও, এটা আরো ভালো। তারপরে পরীক্ষাও বাদ দিয়ে দাও। 29-53, একজন বলছে কমেন্ট করছে 29-53 নাম্বার কি সমস্যা? 2 থেকে 3-এর মাঝখানে, 2 থেকে 3-এর মাঝখানে বই অনুযায়ী হওয়ার কথা হচ্ছে নিউটন তারা, 53 সি, 53 এর সি। একটু আগে বলছি কিন্তু ইসাক স্যারের বইয়ের ভেতরে যদি ঠিক করে দেওয়া থাকে তাহলে ঠিকটাই পড়তে হবে, 53-এর উত্তর সি। 29 নাম্বার, 29 নাম্বার গেল কই? 29 কৃষ্ণবিবর অঞ্চলের সীমা কি কি বলে? সুভাষশীল ব্যাসার্ধ, ঘটনা দিগন্ত, দুইটাই সঠিক, দুইটাই তো সঠিক, এটা উত্তর দুইটাই হয় ঘটনা দিগন্তের। তবে তবে অ্যাকচুয়ালি কি এটার উত্তর অবশ্যই অবশ্যই সুভাষশীলই হবে। কেন? কারণ এটাকে ঘটনা দিগন্তের ব্যাসার্ধ বলবে, এরকম বলবে আর কি। ঘটনা দিগন্ত সঠিক হয় আসলে, ডাবল উত্তর দিয়ে রাখছে বেয়াদব। ফাহমিদা, এইচ এর মান আশিক দেয়া সারসংক্ষেপে দেয়া, কিন্তু ইসাক স্যারের বইয়ের ভিতরে এখন 72 দেয়া, যে 72 নিতে হবে, যে নিউ এডিশনের বইতে ইসাক স্যারের বইয়ের ভিতরেই 72 দেয়া, ওই দাগানোতে দেখাইছিলাম না, 72 দিতে হবে। 29 নিউ এডিশন 815-তে আছে, পারছি আমি পারছি। 53 বি বলে দিছি ভাইয়া, বইয়ের ডিরেক্ট লাইন তো ঘটনা দিগন্ত। এই তো এটাই তো লাস্টে বললাম যে ঘটনা দিগন্ত হয়, ডাবল উত্তর হয় আর কি উত্তর এখানে, কেমন? ইবনে জান্নাতের নাম বারবার আসতেছে কেন? ইবনে জান্নাতকে একদম এই সূর্যের লাল দানব হওয়ার আগ পর্যন্ত মিউট করে দেওয়া হোক। হ্যাঁ, ও সবাই জ্বালাচ্ছে কেন? সবাই খেলোর নামে কমপ্লেন করে। শফিউদ্দিন শফিক ভাইয়া অলওয়েজ কুল, থ্যাংক ইউ, এই জন্যই তো শীতকাল পড়ছে। 53 স্যার বি দিয়ে আসলে আনসার কি দিব? আপনি তো সি বললেন। 53 স্যার কি দিয়ে আছে দেখি, দাঁড়াও। সি হবে, সি, বইয়ের মধ্যে সি আছে। প্রিন্স লিন বলছে বিদায় বন্ধু সকল, এই ও কিছু একটা করে ফেলতে পারে কিন্তু, যেভাবে লিখছে বিদায় বন্ধু সকল, পরে আটকাও, পরে দেখা যাবে যে খাট থেকে লাফ দিয়ে মরে গেছে, বিশাল সমস্যা। আচ্ছা, তাহলে আশা করি সবার প্রবলেম মোটামুটি সলভ। এই চ্যাপ্টারের ব্যাপারে আমি আবার বলি, অনেক তথ্য, অনেক বেশি ইনফরমেশন, বিভিন্ন বইতে বারবার এডিশন চেঞ্জ করার কারণে তথ্য বাড়ছে, বিরক্ত লাগায় স্বাভাবিক, কিন্তু তুমি একবার পড়ছো তোমার অনেক কিছু ক্লিয়ার হয়ে গেছে, রিভিউ এক্সামের সময় আবার আবার পড়বা, আরো একটু ক্লিয়ার হবে, কেমন? আশা করি তুমি এই চ্যাপ্টার থেকে যতগুলো প্রশ্ন আসবে সবগুলাই পারবা, এবং আশা করি যেগুলো বইতে ভুল আছে, উল্টাপাল্টা আছে, সেগুলো থেকে কোনো প্রশ্ন আসবে না, কেমন? সবার জন্য শুভকামনা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।